আসসালামু আলাইকুম। আপনারা সবাই নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। মডেল অক্সিলারিজ হচ্ছে আমাদের আজকের টপিক। সো আজকের টপিক নিয়ে আমাদের আলোচনাটা মূলত দুই ধাপে হবে। একটা হচ্ছে মডেল অক্সিলারিজ এর ব্যবহারগুলো কিরকম, এগুলার ফাংশন কিভাবে হয়, এবং আরেকটা ধাপ হচ্ছে পরীক্ষায় এগুলো কিভাবে আসে। হুম আপনার প্রথমে হচ্ছে মডেল অক্সিলারিজ এর তালিকাটা একটু চিনে নেন। অনেকেই মডেল অক্সিলারিজ এর মধ্যে আবার কনফিউশনে ভুগে যে সবগুলা যে ভার্বগুলোকে আমরা চিনি আসলে সবগুলা কি মডেলস কিনা। যেমন বেসিক মডেলস কিন্তু আসলে খুব বেশি না, কিন্তু কিছু মডেলস আছে যেগুলো সেমি মডেলস বা নন মডেলস হিসেবে ব্যবহৃত হয়, যেমন ইউজ টু আছে, কিংবা বি সাপোজ টু আছে, নিড, এই ধরনের কিছু মডেলস আছে যেগুলো বেসিক মডেলস এর মধ্যে পড়ে না। কেমন? সো আমরা আগে বেসিক মডেলস বলতে যেগুলো নর্মালি ব্যবহার করি সেগুলো একটু দেখে নেই। আপনারা এই চার্টটা বা তালিকাটা ফলো করতে পারেন। যেমন শ্যাল, উইল, উড, শুড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এগুলো হচ্ছে একেবারে বেসিক মডেল। ঠিক আছে? সো এখানে আমরা দেখতে পাচ্ছি 9টা যে মডেলস, এগুলা হলো একেবারে বেসিক মডেলস। এগুলার ফাংশন কি আমরা একটু দেখি। আসলে মডেল ভার্বের ফাংশন কি বা এটা কেন আসে, অনেকের প্রশ্ন থাকতে পারে মডেল ভার্বের মানে আসলে ব্যবহারটা কি, কেন হয়, এটা কোত্থেকে এসছে। এখানে একটা ব্যাপার মাথায় রাখবেন, মডেল ভার্বের কিন্তু স্পেসিফিক কিছু অর্থ দেওয়ার জন্য, সেন্টেন্সকে কন্ট্রিবিউট করার জন্য বা ভার্বকে কন্ট্রিবিউট করার জন্য আসে। তো একটা জিনিস খেয়াল করেন, অক্সিলারি ভার্বের ক্ষেত্রে যদি আপনি কম্পেয়ার করেন, যেমন আপনারা জানেন অক্সিলারি ভার্ব কিন্তু দুই প্রকার, তাই না? একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, আর একটা হচ্ছে মডেল অক্সিলারি। আমরা যদি একেবারে গোড়াতে যদি যাই, তাহলে কিন্তু আমাদের অক্সিলারি হচ্ছে কত প্রকার? দুই প্রকার। ঠিক আছে? অক্সিলারিস, এটা হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, এই যে প্রাইমারি, আর আরেকটা হচ্ছে মডেলস। ঠিক আছে? বা মডেল অক্সিলারি। তো এখানে মূলত প্রাইমারির সাথে এগুলো পার্থক্য কি? যেমন আপনি প্রাইমারি অক্সিলারিতে যা পাচ্ছেন সেগুলো হচ্ছে ধরেন ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো হচ্ছে আপনার প্রাইমারি অক্সিলারি, বা হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলা। সো এই প্রাইমারিগুলোর সাথে মডেলসের একটা বেসিক পার্থক্য আছে, সেটা হলো যেমন ধরেন আমি যদি একটা সেন্টেন্স বলি, হি ইজ গোয়িং, সে যাচ্ছে, দে আর গোয়িং, তারা যাচ্ছে, অথবা আই ওয়াজ গোয়িং, আমি যাচ্ছিলাম। এই সেন্টেন্সগুলোর মধ্যে এম, ইজ, আর এই শব্দগুলোর নিজস্ব কোনো অর্থ নাই। এটা কেন এসছে? ওই মেইন ভার্ব যেটা আছে তার অর্থটাকে কন্ট্রিবিউট করার জন্য এগুলো আসে। মেইন ভার্বের অর্থ যদি হয় যাওয়া, তাহলে ধরেন আই এম গোয়িং বলা মানে হলো আমি যাচ্ছি। তাহলে এটা যাচ্ছি অর্থটা ডিপেন্ড করতেছে বা আসতেছে কি কারণে? ওই আমার মডেল এখানে প্রাইমারি অক্সিলারিটা যুক্ত হওয়ার কারণে। আমি যদি বলি হি রাইটস, সে লিখে, সেখানে যদি আমি বলি হি ইজ রাইটিং, তাহলে সে লিখছে। তাহলে দেখেন এই প্রাইমারি অক্সিলারি গুলা, এগুলা কিন্তু একটা ভার্বের যে কাল, ভার্বের যে সময়টা, এই সময়টাকে জাস্ট ডিকটেট করে বা এটাকে নির্দেশ করে। কেমন? কিন্তু মডেলস শুধু সময়কে নির্দেশ করে না, বরং মডেলসের নিজস্ব একটা অর্থ আছে। তাহলে আমি একটু আপনাদেরকে উদাহরণ দিয়ে দেখাচ্ছি। তাহলে এটা কিভাবে মডেলস গুলো প্রাইমারি অক্সিলারি থেকে ভিন্ন। যেমন আমি যদি বলি হি ইজ রাইটিং পোয়েম, সে একটি কবিতা লিখছে, এখানে কিন্তু রাইটের যে নিজস্ব অর্থ লেখা, এই লেখা অর্থটা কিন্তু কোনোভাবে চেঞ্জ হয়নি। শুধু যেটা হচ্ছে সেটা হলো হি ইজ রাইটিং বলার কারণে আমি সে লিখছে এই কথাটা বললাম, মানে সে লিখে না বলে আমি বললাম লিখছে। আমি যদি এখানে বলি হি ওয়াজ রাইটিং, তাহলে এটা হয়ে যাবে সে লিখছিল। তার মানে শুধু সময়টা চেঞ্জ করতেছে। আমি ইজ বসানো বা ওয়াজ বসানো, এই অক্সিলারি গুলো বসানোর মাধ্যমে আমার ভার্বের শুধু অর্থের পরিবর্তনটা হচ্ছে, মানে ভার্বের সময়টা চেঞ্জ হচ্ছে। কেমন? লিখছে বললে এখন বোঝাচ্ছে, লিখছিল বললে অতীতকাল বোঝাচ্ছে। সো এখানে শুধু সময়টাই চেঞ্জ হচ্ছে। বাট যখন আমি এই সেন্টেন্সটা এইভাবে লিখবো ক্যান দিয়ে, তখন দেখেন হি ক্যান রাইট আ পয়েম, এই জায়গাতে এই ক্যানের কিন্তু একটা নিজস্ব অর্থ চলে এসেছে। সেটা কি? সেটা হচ্ছে লিখার তার যে অ্যাবিলিটি আছে সেটা বোঝাচ্ছে। অর্থাৎ হি ক্যান রাইট এ পয়েম মানে হলো সে একটা কবিতা লিখতে পারে। এটা বলা মানে
তার কবিতা লেখার সামর্থ্য আছে। তার মানে আপনি যে কোনো সেন্টেন্সে যদি ক্যান ব্যবহার করেন, কিংবা ক্যানের যে অতীতকালের ফর্ম আপনারা নিশ্চয় জানেন সেটা কি, কুড। সো ক্যান বা কুড যখন আপনি ইউজ করবেন, সেখানে অটোমেটিক্যালি অ্যাবিলিটির যে অর্থটা, সামর্থ্য বা সক্ষমতার যে অর্থটা, সেটা চলে আসে। সো ইট মিনস আমরা এখান থেকে যেটা বুঝি সেটা হচ্ছে মডেলসের একটা নির্দিষ্ট অর্থ আছে। সেটা মেইন ভার্বের সাথে যখন বসবে, তো মেইন ভার্বের নিজস্ব অর্থের পাশাপাশি এই মডেলসের নিজস্ব একটা অর্থ এখানে যুক্ত হবে। বুঝতে পেরেছেন কিনা? প্রাইমারি অক্সিলারির ক্ষেত্রে তার নিজস্ব কোনো অর্থ নাই, তবে যে ভার্বের সাথে বসবে সেই ভার্বের সময়টা নির্দেশ করবে, সেই ভার্বের অতীত বর্তমান বা ভবিষ্যতের সময়টাকে সে নির্দেশ করবে, সময়টাকে সে ম্যানিপুলেট করতে পারে, মডিফাই করতে পারে, কিন্তু নিজস্ব আলাদা কোনো অর্থ নেই। কিন্তু মডেলসের নিজস্ব একটা আলাদা অর্থ আছে। হ্যাঁ। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি, আমাদের প্রত্যেকটা ভার্বের ফাংশন আমরা পড়বো, কিন্তু তার আগে মডেল ভার্বের কয়েকটা আপনাদেরকে একেবারে মাস্টার রুল আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। সে মাস্টার রুলগুলো কি? মাস্টার রুলগুলো হচ্ছে, প্রথম যদি রুল নাম্বার যদি ওয়ান আপনাদেরকে বলি, তাহলে রুল নাম্বার ওয়ান হচ্ছে মডেলস প্লাস ভার্ব ভার্ব ইন বেস ফর্ম। এটা আপনারা সবাই জানেন কিনা? এটা যদি না জেনে থাকেন তাহলে এটা অবশ্যই আপনাদেরকে এটা জানতে হবে। মডেলস এর পরে ভার্বের অবশ্যই বেস ফর্ম হবে। এটা হচ্ছে রুল নাম্বার ওয়ান, কেমন? আর তারপরে রুল নাম্বার টু হচ্ছে, মডেলস এর পরে যদি কখন আপনি দেখতেছেন ধরেন হ্যাভ আছে, কেমন, তাহলে সেক্ষেত্রে এই মডেলস এর পরে যদি হ্যাভ থাকে, আমরা জানি সাধারণত হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে ভার্বের কি হয়, পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তাহলে এখানেও সেম কেস, এখানে এটা কি হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে। সো এই হচ্ছে ব্যাপার আর কি। আপনাদেরকে এই মাস্টারগুলো অ্যাপ্লাই করতে হবে যে কোনো সেন্টেন্সে, যদি আপনি মডেল ভার্ব দেখেন। আচ্ছা, এখানে একটা কথা বলি, আমি তো আপনাদেরকে বেসিক মডেল বলেছি এখানে এই কয়টা মাত্র, কেমন? তো এগুলোর বাইরে বেসিক মডেলসের আমি যদি আলোচনাটা যদি আপনাদেরকে একেবারে কমপ্লিটলি যদি বলতে যাই, সব অ্যাঙ্গেল থেকে হিসেব করে, তাহলে এখানে আরো কয়েকটা বিষয় চলে আসে। যেমন একটা হচ্ছে এই, এগুলো তো এই বেসিক মডেলের পাশাপাশি আমি ধরেন আরো কয়েকটা, আমি একটু ডিফারেন্ট কালার দিয়ে দিচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। সো হুম, এর পাশাপাশি কতগুলো আবার মডেলস এর মতো করে ব্যবহার করা হয়, যেগুলোকে আমরা বলি নন মডেলস বা সেমি মডেলস, কেমন? সেগুলো কি? সেগুলো হচ্ছে, যেমন ধরেন বি ইউজ টু হতে পারে, কিংবা বি সাপোজ টু হতে পারে। ওকে। তারপরে হচ্ছে যেমন এই যে নিড এর ব্যবহার আছে, কেমন, ডেয়ার এর ব্যবহার আছে। তো এই যে ওয়ার্ডগুলো, এগুলো মডেলস এর মতো ব্যবহার করা হয়, সেজন্য কিছু বইতে এগুলোকে বলা হয় নন মডেল, কিছু বইতে বলা হয় সেমি মডেল। তারপরে আবার এখানের বাইরে আরো কিছু ওয়ার্ড আপনারা পাবেন, যেমন ধরেন হ্যাভ টু, তারপরে হচ্ছে হ্যাজ টু, তারপরে হচ্ছে আহ আচ্ছা, এম টু ইস টু আর টু, আপনারা কি এই ওয়ার্ডগুলো কখনো ইউজ করেন বা করতে পারেন কিনা? একটু রেসপন্স করে জানাতে পারেন। এম টু ইস টু আর টু, ওকে। আচ্ছা, তাহলে আপাতত, আচ্ছা এখানে আরেকটা ওয়ার্ড অ্যাড করা যায়, সেটা হচ্ছে হ্যাজ টু পরে হ্যাড টু, কেমন? আচ্ছা, দেখি আপনারা বলেন তো দেখি, এই ওয়ার্ডগুলোর আসলে স্পেশাল কিছু ফাংশন আছে, আপনাদের কারো ধারণা থাকলে আমাকে বলতে পারেন কেন এই ওয়ার্ডগুলো একটু আলাদা। আপনাদের কোনো ধারণা থাকলে আপনারা শেয়ার করতে পারেন। ওকে। এই যে এম টু ইস টু আর টু, এগুলোকে আমি একটু আলাদা করে দিলাম। গট ইট? আচ্ছা, সো এবার আমি একটু আলোচনায় তাহলে ফিরে যাচ্ছি। তাহলে আমি প্রথমে এই এই প্রথম লিস্টটাকে আমি একটু আলাদা করে দিচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় আর কি। তারপর দ্বিতীয় লিস্ট যেটা আছে, এই দ্বিতীয় লিস্টের মধ্যে আমি তিনটাকে একটু আলাদা করছি, জাস্ট এটা মানে ডিফারেন্সিয়েট করার জন্য, আর কিছু না। সো এখন আমরা তাহলে একটা একটা করে আলোচনায় আমরা যাব। তার আগে তাহলে যেটা বলছিলাম, তাহলে মডেলস বলতে আপনাকে যখন, আচ্ছা আরেকটা কথা তো বলা হয়নি, কিছু এক্সট্রা মডেলস এর ফাংশন আছে, তার মধ্যে বিশেষ করে হ্যাড বেটার এবং উড রাদার, এই দুটো হাইলি ইম্পর্টেন্ট। এগুলো আপনারা আলাদা করে মার্ক করে রাখবেন। এই লাস্ট দুইটা, এগুলো বেশি ইম্পর্টেন্ট। এগুলো কোন কালার দেওয়া যায়? আচ্ছা, এটাকে এই কালার দিলে বোঝা যাচ্ছে না লেখাটা, এইটা দিতে পারি, অ্যাশ কালার দিতে পারি। ওকে। সো এখন আপনারা দেখেন, এই হচ্ছে টোটাল মডেলস এর তালিকা। ওকে। এর বাইরে দু একটা যদি আমার ছুটে যাই স্মৃতি থেকে,
তাহলে আপনারা আমাকে অবশ্যই রিমাইন্ডার দিতে পারেন। এখন তাহলে যেটা বলছিলাম মূলত, যদি এই সমস্ত শব্দগুলো আপনি পরীক্ষায় পান, তাহলে কিভাবে অ্যান্সার করবেন আর প্রশ্নগুলো কেমন হতে পারে, তো এটা জানার আগে আমি আপনাদেরকে একটা সংক্ষেপে একটা কথা বলে নেই। এই সমস্ত তালিকার মধ্যে যা মডেলস আছে আর কি, সমস্ত মডেলস এর পরে প্রথমত হচ্ছে ভার্বের বেস ফর্ম। এটা ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবেন কেমন। আর এটা আমি বোল্ড করে দিচ্ছি, আর যদি এই সমস্ত মডেলস গুলো যদি অতীতকালে ব্যবহার করা হয়, আপনি কি জানেন মডেল সবসময় কিন্তু, তো এখানে সব মডেলস আর অতীতকালের ফাংশন করে না। যেমন ক্যান, এটা কিন্তু বর্তমান কালের বা ভবিষ্যৎ কালের ক্ষেত্রে ইউজ করি আমরা। মে, এটাও কিন্তু বর্তমান বা ভবিষ্যতের ক্ষেত্রে ইউজ করি। শ্যাল বিল, এগুলো তো ভবিষ্যতে হয়, আপনারা নিজেরা জানেন। নিডের ফাংশনটা এটা বর্তমান বা অতীতকাল দুটোতেই আমরা ইউজ করতে পারি। হ্যাভ টু, হ্যাজ টু, এগুলো বর্তমান কালে আমরা ইউজ করি। হ্যাড টু অতীতকালে ব্যবহার করি, এম টু, এস টু, আর টু বর্তমান কালে ব্যবহার করি। সো দিজ আর দ্য ওয়ার্ডস which can act both in present form, I mean present tense, or in past tense, দুটাতে ইউজ করা যায়। এখন প্রশ্ন হচ্ছে, আমি যখন কনফার্ম হব যে আমার এই মডেলসটা অতীতকালে চলে যাচ্ছে, তখনই মূলত এই রুল টুটা, অর্থাৎ মডেলস প্লাস হ্যাভ প্লাস ভার্বে পাস্ট পার্টিসিপল, এই ফর্মটা আমরা ব্যবহার করব। আচ্ছা, এখন এর বাইরে এই বেসিক কথা শেষ। এখন এর বাইরে এখন আমরা পরীক্ষায় এই ওয়ার্ডগুলোকে আসলে কিভাবে দেখতে পাই, কিভাবে এই শব্দগুলো আসলে পরীক্ষায় আসে। সাজ্জাদ হোসেন, আপনি মেসেজ করেছেন, আপনি কি অ্যাড হন নাই? আহ, একটু প্লিজ আপনারা একটু, সবাই একটু কাইন্ডলি ওয়েট করুন। আমাদের আরেকজন পার্টিসিপেন্ট, সে মনে হয় অ্যাড হতে পারছে না। আমি একটু দেখে নিচ্ছি তার কি সমস্যা হচ্ছে। ওকে, সো ক্যান ইউ অল সি মাই স্ক্রিন? এখানে আমরা দেখতে পাচ্ছি যে মডেলসের তালিকাটা, সেটা এখন আমরা একটা একটা ধরে আমরা সলভ করবো ইনশাল্লাহ। এবং আমি আপনাদেরকে বলে দিচ্ছি মূলত প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে কি কি প্রশ্নগুলো আসতে পারে। প্রথম প্রশ্ন ক্যান এবং কুডের ফাংশন, সেখানে আমরা যাচ্ছি। নর্মালি ক্যান কুড দিয়ে আমরা দুই ধরনের প্রশ্ন পরীক্ষায় দেখি। আহ, একটা হচ্ছে, এখানে আগে অর্থটা একটু বলে দেই প্যাটার্নটা বোঝার জন্য। সহজভাবে যদি মনে রাখতে চান তাহলে মনে রাখবেন ক্যান মানে হলো অ্যাবিলিটি। খুব খেয়াল করেন, ক্যান মানে হলো অ্যাবিলিটি। যেমন ধরেন কেউ বললো, আচ্ছা বাংলায় যেমন ক্যান মানে কি, পারি বা পারা, কেমন। তো কুড মানে কি, পারতো। সো এখান থেকে আমরা কি বুঝি, তার মানে অতীতকালে কেউ কোনো কাজ করতে পারতো বোঝালে কুড, একেবারে সিম্পলি বলতেছি। আর ক্যান হলো বর্তমান কালে কেউ কোনো কাজ করতে পারে, তাহলে সেটা হচ্ছে ক্যান। তো প্রশ্ন হচ্ছে, বাংলায় যখন আমরা বলি আমি কাজটি করতে পারি, এটা আই ক্যান দিয়ে বলবো নাকি আই মে দিয়ে বলবো? কারণ দেখেন বাংলাতে মে শব্দের বাংলাটাও কিন্তু পারা। সো কেউ যদি বলে ইট মে রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে, এখানে কিন্তু মে এর বাংলা অর্থটা হচ্ছে পারা। সো আই মে ডু দ্য ওয়ার্ক মানে আমি কাজটি করতে পারি, সেটাও কিন্তু সেম পারা অর্থে আসতেছে। সো কেউ যদি বাংলা থেকে ইংলিশ করতে যায়, তখন সে কি আসলে আমি কাজটি করতে পারি, এটা কি আই মে ডু দ্য ওয়ার্ক বলবে নাকি আই ক্যান ডু দ্য ওয়ার্ক বলবে? পরীক্ষায় তাহলে ট্রান্সলেশনের মধ্যে এই প্রশ্নটা আপনারা পেতে পারেন। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, একটা সেন্টেন্স দেওয়া হলো আপনাকে সিচুয়েশন, ওই সিচুয়েশন আপনি ক্যান দিবেন নাকি কুড দিবেন, নাকি আপনি কুড হ্যাভ ব্যবহার করবেন, এইটা আরেক ধরনের প্রশ্ন। তাহলে আপনারা বুঝতে পেরেছেন কিনা, এখানে দুই ধরনের প্রশ্ন হতে পারে। একটা হচ্ছে অনুবাদ ভিত্তিক প্রশ্ন, আরেকটা হচ্ছে আপনি ক্যান কখন, কুড কখন, এবং কুড হ্যাভ কখন। সো প্রথমে আমরা জেনে নিব তাহলে বর্তমান কালের যে আমার সক্ষমতা, সেটা যদি আমি বোঝাই তাহলে সেটা হবে ক্যান। এটাকে আমরা বলি প্রেজেন্ট অ্যাবিলিটি। তাহলে শুধু অ্যাবিলিটি না বলে আমরা বলতে পারি প্রেজেন্ট অ্যাবিলিটি। ক্যান মানে হলো প্রেজেন্ট অ্যাবিলিটি। আর আপনি যদি এই সক্ষমতা বা আপনার যে সামর্থ্য, সেটা যদি আপনি যদি অতীতকালে যদি আপনি ব্যবহার করতে চান, তাহলে সেটা হচ্ছে পাস্ট অ্যাবিলিটি। সহজ বাংলায় কেউ যদি বলে আমি আহ, অঙ্কটি করতে পারবো, কেউ বললো আমি অঙ্কটি করতে পারবো বা আমি কাজটি করতে পারবো, তাহলে সে বলতে পারে আই ক্যান ডু দ্য সাম, আমি অঙ্কটি করতে পারবো, কেমন। তাহলে এটা হচ্ছে বর্তমান কালে তার অ্যাবিলিটি। কিন্তু সে যদি অতীতকালের কোনো অ্যাবিলিটি প্রকাশ করে,
এবং তখন যদি সে যদি এই সেন্টেন্সটা লিখে তাহলে সে কি লিখবে? তখন সে লিখবে আই কুড ডু দ্য সাম। আই কুড ডু দ্য সাম। এখন আপনাদের কাছে সবার প্রতি আমার একটা প্রশ্ন, যদি আমি কুড হ্যাভ দিয়ে লিখি, মানে কেউ যদি বলে আই কুড হ্যাভ ডান দ্য সাম, আমি অঙ্কটা করতে পারতাম, এইটা কোন অর্থে বোঝাচ্ছে? কেউ যদি জানেন আমাকে একটু রিপ্লাই দেন, 30 সেকেন্ড সময় দিলাম। আই কুড হ্যাভ ডান দ্য সাম বললে এটা অতীতকাল, আই কুড ডু দ্য সাম এটা অতীতকাল। সেক্ষেত্রে এই দুইটা অতীতকালের মধ্যে মানে পার্থক্যটা কি? 30 সেকেন্ড সময় দিলাম, দেখি আপনারা একটু ট্রাই করেন সবাই এটা। আই হোপ ইউ গট অলরেডি কোয়াইট a গুড টাইম। আপনারা বলেন দেখি এটা আসলে কি হতে পারে। সাজ্জাদ, আপনাকে ওয়েলকাম। আপনি কিভাবে জয়েন করেছেন? যাক, আপনার জয়েনিং দেখে ভালো লাগলো অনেক। মাঝখানে আবার ডিস্ট্রাক্টেড হয়ে পড়ছিলেন। এনিওয়ে, এখন তাইলে আমরা কুড এবং কুড হ্যাভ এই দুটার মধ্যে যে পার্থক্যটা, সেটা কেউ কি আমরা ধরতে পারছি নাকি আমি বলে দিব? আসলে আপনারা যখন উত্তরগুলো দিতে পারেন তখন এটা আমার ভালো লাগে, তাই আসলে আপনাদেরকে একটু রেসপন্স করার সুযোগ দেই। সো না, আপনি পাস পারফেক্ট বলতেছেন যেটা সাজেস্ট, সেটা আসলে আহ, উম, এটা আসলে টেন্সের আন্ডারে ওভাবে পড়ে না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে টেন্সের কারণে এখানে কোনো পার্থক্যের ব্যাপার সেরকম না, এটা জাস্ট একটা ছোট্ট একটা ইস্যু আছে এখানে, ওইটাই আমি আসলে শুনতে চাচ্ছিলাম। ওকে, আপনারা যেহেতু কেউ বলছেন না, সো আমি বলে দিচ্ছি, আপনারা যারা নোট করতেছেন এটা নোট করবেন। কারণ এই কুড এবং কুড হ্যাভ এর পার্থক্যটা বাংলাদেশের গ্রামার গুলাতে নর্মালি কিন্তু খুব একটা ধরে না। এরকম ছোট ছোট যেগুলো পিন পয়েন্ট গুলো ধরে না, সেগুলো আমি বলার সময় আপনারা নোট করে নেবেন। তাহলে একটু লিখেন সবাই। কুড মানে হলো আহ অতীতে কেউ কোনো কাজ করতে পারতো এবং করত। ঠিক আছে? অতীতে কেউ কোনো কাজ করতো, করতে পারতো এবং করত। পজিটিভ। ওকে, এটা পজিটিভ। আমি কোন একটা কাজ করতে পারতাম, মানে আমার করার অ্যাবিলিটি ছিল, এবং আমি কাজটি করতাম। এটা হচ্ছে কুড। যেমন আই কুড সুইম ফাস্ট, আমি দ্রুত সাঁতার কাটতে পারতাম। ছোটবেলায় আমি প্রচুর আহ, আহ, ফুটবল খেলতাম। তো এখন আমার ফুটবলের যে অ্যাবিলিটি, এটা বোঝানোর জন্য আমি বলতে পারি আই কুড প্লে ফুটবল ভেরি ওয়েল ইন মাই চাইল্ডহুড। তাহলে শৈশবে আমি ভালো ফুটবল খেলতে পারতাম। ইট মিনস আমি খেলতাম, অর্থাৎ ফুটবল খেলার আমার অভ্যেস ছিল। সো এটা হচ্ছে একটা পজিটিভ মিনিং। এবং এটা মাঝে মাঝে হতে পারে, রেগুলারলি হতে পারে, ঠিক আছে, অনিয়মিত ভাবেও হতে পারে অতীতে। তাহলে কেউ কোনো কাজ অতীতে করতে পারতো এবং করত। খুব খেয়াল করবেন এই পয়েন্টে, এই পয়েন্টে লিখবেন। কেউ কোনো কাজ করতে পারতো এবং করত, এটা হচ্ছে কুড, কুডের ব্যবহার। এবং এই কুডটা কোনটা? মূলত এটা হচ্ছে কুড প্লাস ভার্বের বেস ফর্ম। দেখেন এখানে এই যে মার্ক করা আছে কুড এবং ডু, এখানে কুডের পরে কি আসছে? ভার্বের বেস ফর্ম, আই কুড ডু দ্য সাম। কিন্তু যখন বলা হয় আই কুড হ্যাভ ডান, তখন আসলে এই ফাংশনটা কিভাবে ডিফারেন্ট? এটা হচ্ছে বেসিক্যালি কেউ অতীতে কোনো কাজ করতে পারতো কিন্তু সে কাজটি করেনি। এটা হচ্ছে মূলত কুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। আমি আবার বলছি, অতীতে কেউ কোনো কাজ করতে পারতো কিন্তু সে কাজটি করেনি। তার মানে এখানে নেগেটিভের একটা কি আছে? ভাইব আছে, নেগেটিভ একটা মিনিং আছে। এই ধরনের সেন্স বোঝানোর জন্য আমরা মূলত কুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করি। যেহেতু কুড হ্যাভ ওখানে হ্যাভ চলে আসছে, তাই এখানে ভার্বটাও কিন্তু বেস ফর্মে থাকছে না, ভার্বটা পাস্ট পার্টিসিপল হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে আই কুড হ্যাভ ডান দ্য সামের অর্থ। এখন এটা প্র্যাকটিক্যালি একটু বোঝাই আপনাদের কোন ক্ষেত্রে এটা ব্যবহৃত হবে। যেমন ধরেন, আমার কোন একটা ফ্রেন্ড, সে দেখা যাচ্ছে কোন একটা ক্ষেত্রে সে আমাকে হার্ট করলো বা আমাকে ইনসাল্ট করলো, তো আমি যদি তাকে বলি যে আমিও চাইলে তোকে ইনসাল্ট করতে পারতাম, এটা কখন বলি? যখন আমি আসলে তাকে ইনসাল্ট করি নাই, ঠিক না? তো সেদিন সে আমার সাথে আহ, যেভাবে আচরণ করছিল, আমি চাইলেই তাকে হার্ট করতে পারতাম, আঘাত করতে পারতাম, কিন্তু আমি করিনি। এই কিন্তু আমি করিনি এই কথাটা না বললেও, যখন আমি এই ধরনের এক্সপ্রেশন দেই, যখন আমি এই ধরনের কথা বোঝাতে চাই যে আমি করতে পারতাম, কিন্তু উহ্যভাবে রয়ে গেল, কিন্তু আমি আসলে কাজটা করি নাই, এই ধরনের বাক্যগুলো ইংলিশে আমরা কুড হ্যাভ দিয়ে প্রকাশ করি। সো এখন থেকে মনে রাখবেন, কুড হ্যাভ মানেই কেউ অতীতকালে কোনো কাজ করতে পারতো
কিন্তু বাস্তবে সে কাজটা কি করেনি। করতে পারতো, তার মানে তার এবিলিটি ছিল, কিন্তু যখন সে কাজটি করেনি তখন আপনি কুড হ্যাভ ব্যবহার করবেন। ক্লিয়ার? তাহলে যেটা অতীতে কেউ কোনো কাজ করতে পারতো এবং করতো, পজিটিভ, সেটা হচ্ছে কুড ডু, মানে কুড প্লাস বেস বেস ফর্ম। আর যেটা করতে পারতো কিন্তু করেনি, সেটা হচ্ছে কুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? আই কুড ডু দ্য সাম, এটা হচ্ছে কি পজিটিভ মিনিং, আর আই কুড হ্যাভ ডান দ্য সাম, এটা হচ্ছে মূলত নেগেটিভ মিনিং। অর্থাৎ এটার ভিতরে নেগেটিভ মিনিংটা লুকায়িত আছে। তো এখন সবাই ক্যান এবং কুডের ফাংশন বুঝতে পেরেছেন কিনা? এবার যদি সবাই বুঝতে পারেন তাহলে আর অসুবিধা নেই, আমি এখন একটা ছোট্ট প্র্যাকটিস আপনাদেরকে দিব, কেমন? হ্যাভ ডান প্রেজেন্ট পারফেক্ট হবে না। হ্যাঁ, হ্যাভ ডান তো প্রেজেন্ট পারফেক্ট, রাইট? হ্যাভ ডান, হ্যাজ ডান, এটা তো প্রেজেন্ট পারফেক্ট, কিন্তু মডেল অক্সিলারির সাথে যখন আমরা এই হ্যাভ পাবো, তখন এগুলোকে আমরা কোনো টেন্সের আন্ডারে রাখবো না। অর্থাৎ মডেলস, প্রত্যেকটা মডেলস, হ্যাঁ শ্যাল উইল থাকলে তো এটা আবার ফিউচারে ব্যবহার করা হয়, ওগুলা ফিউচারের জন্য ফিক্সড। কিন্তু এর বাইরে অন্যান্য যে মডেলস গুলো ইংলিশে, সেগুলোকে সাধারণত কোনো টেন্সের অধীন বিবেচনা করা হয় না। আপনারা কেন হয় না সেটা নিশ্চয়ই জানেন। আমার টেন্সের ক্লাস আপনি দেখেছেন, কোনো টেন্সের স্ট্রাকচারে কিন্তু কি নাই, এই ধরনের মডেলসের ভার্বগুলো কি ব্যবহার করার কোনো কি নেই, সুযোগ নেই। আপনারা স্ট্রাকচার কি দেখেছেন? হয়তো মেইন ভার্বের সাথে কোনো একটা অক্সিলারি, অন্য কোনো অক্সিলারি, অথবা মেইন ভার্বটাই বসে, ঠিক না? কোনো মডেল ভার্ব টেন্সের কিন্তু স্ট্রাকচারগুলোতে আপনারা নিশ্চয়ই পান নাই। শুধু ফিউচার টেন্সে আপনারা পেয়েছেন উইল, তাও হচ্ছে এটা কিভাবে ইউজ হয় সেটা ওখানে বলে দেওয়া হয়েছিল। যেমন ফিউচার ইনডেফিনিট টেন্সে উইল, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে উইল বি, ফিউচার পারফেক্ট টেন্সে উইল হ্যাভ, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে উইল হ্যাভ বিন। তাহলে এটাও হচ্ছে একটা নির্দিষ্ট, তার মানে এর এর মানে এই নয় যে ফিউচার ইনডিফিনিট টেন্স আপনি উইলের জায়গায় ক্যান, মে, হ্যাঁ এইগুলো সবগুলো বসলে সেটাও আমরা ফিউচার বলবো, নো নট দ্যাট। হ্যাঁ, সুতরাং বাকি সকল মডেলস গুলো হচ্ছে এর স্বতন্ত্র ব্যবহার ইংরেজিতে, এবং সেগুলো যদি বর্তমান কালে ব্যবহার করা হয় তাহলে কিভাবে হয় আর অতীতে কিভাবে, সেটা আমরা অলরেডি এখন আলোচনা করছি। আপনারা অলরেডি ক্যান এবং কোডের ফাংশন তো দেখেছেন। আচ্ছা, এখন পরীক্ষার প্রশ্নটা তাহলে কিভাবে হতে পারে দেখেন। হতে পারে যেমন ধরেন, হি used to he used to go home every week, মানে সে প্রতি সপ্তাহে বাড়ি যেত, কেমন? এরপরে কেউ যদি বলে হি ড্যাশ নট স্টে আউট লং, এর মানে কি বলেন তো? হ্যাঁ, ভালো বলছেন সাজ্জাদ, ইউজ টু মানে অতীতের অভ্যাস, রাইট। আচ্ছা, তাহলে হি ইউজ টু গো হোম এভরি উইক, সে প্রতি সপ্তাহে বাড়ি যেত। এরপর বলতেছে হি নট স্টে লং, তার মানে সে দীর্ঘ সময় স্টে আউট, সে দীর্ঘ সময় কি স্টে আউট মানে কি, অর্থাৎ সে দীর্ঘ সময় ঘরের বাইরে বা বাড়ির থেকে দূরে সাধারণত স্টে করতে বা অবস্থান করতে পারে, পারে না, এই ধরনের কোন একটা কিছু হবে নিশ্চয়। এখানে যদি এখন আমি আপনাদেরকে বলি যে এখানে ধরেন অপশন এ তে দিলাম ক্যান, এরপর আমি দিলাম অপশন বি তে, ঠিক আছে, অপশন বি তে কুড, তারপর অপশন সি তে দিলাম ধরেন আমি কুড হ্যাভ। এখন আপনারাই বলেন এই জায়গায় আমি কোন অপশনটা আসলে বসাতে পারি? যদি এইভাবে যদি আপনাদেরকে প্রশ্ন পরীক্ষায় দেয়, তো আপনারা তখন কি করবেন? কিভাবে আপনার অ্যান্সারটা করবেন? বোঝা যাচ্ছে না? তার মানে সে প্রতি সপ্তাহে বাড়ি যেত, এর মানে এটা অতীতের কথা। ইউজ টু বলা মানে অতীতের অভ্যাস, তার মানে এটা অতীতের কথা। তার মানে অতীতকালে সে স্টে আউট মানে ঘরের বাইরে, লং দীর্ঘদিন, দীর্ঘদিন সে ঘরের বাইরে থাকতে পারতো না, তাই না? দীর্ঘদিন সে ঘরের বাইরে থাকতে পারতো না। তাইলে তাইলে কেউ অতীতে কোনো কাজ করতে পারতো বললে যেমন কুড হয়, সো করতে পারতো না বললে তাহলে সেটা কি হবে? কুড নট। তাহলে এটা হবে হি কুড নট স্টে আউট লং। এখানে কিন্তু কুড হ্যাভ হচ্ছে না। আবার যদি আমি আপনাকে সেন্টেন্সটা যদি এভাবে চেঞ্জ করে দেই, যেমন ধরেন আমি বললাম হি ওয়াজ ভেরি ইম্পেশেন্ট। দেখি বলেন তো, একটা ভোকাবুলারি প্রশ্ন আপনাদের করি, ইমপেশেন্ট মানে কি বলেন তো আপনারা যারা জানেন বলেন। যদি পারেন ইমপেশেন্টের একটা সিনোনিম বলেন, তাহলে আমি আরো খুশি হব। এই ইমপেশেন্ট শব্দের যে সিনোনিম বলতে পারবেন, হ্যাঁ, তার জন্য স্পেশাল থ্যাঙ্কস। ইমপেশেন্ট শব্দের অর্থ কি? হি ওয়াজ ভেরি ইমপেশেন্ট, হি ড্যাশ
This restless is he was. আচ্ছা, ইমপেশেন্ট মানে হচ্ছে অধৈর্য। আমি একটু বলে দেই তাহলে, যেহেতু আপনারা সময় নিচ্ছেন। ইমপেশেন্ট মানে হচ্ছে মূলত পেশেন্ট। আচ্ছা, আপনারা তো জানেন পেশেন্ট মানে রোগী। তো সবাই শুধু একটা অর্থ জানলে হবে না। ইংলিশে একটা ভার্বের কিন্তু অনেক অর্থ আছে, মানে একটা ওয়ার্ডের অনেক ধরনের অর্থ হয়। যেমন ধরেন বুক মানে বই, কিন্তু আবার ভার্ব হিসেবে বুক মানে কি, টিকিট বুক করি না আমরা, ওখানে বুকটা হচ্ছে কি একটা ভার্ব, রাইট? সো এই ইমপেশেন্ট শব্দটাও সেম। পেশেন্ট মানে হলো রোগী, আবার পেশেন্ট অর্থ হচ্ছে ধৈর্যশীল। আর আপনারা জানেন অনেক শব্দ শুরুতে প্রিফিক্স যুক্ত হয়ে বিপরীত অর্থ ধারণ করে। যেমন ধরেন এই যে পসিবল, পসিবল থেকে আপনার বিপরীত হলে কি হয় দেখি বলেন তো। পসিবল শব্দের বিপরীত শব্দ কি? আনপসিবল নাকি ইম্পসিবল? পসিবল শব্দের বিপরীত হচ্ছে ইম্পসিবল। তার মানে আমরা ইম যুক্ত করে এটাকে কি করলাম, আমরা অ্যান্টোনিম করলাম, বা বিপরীত অর্থের শব্দ হিসেবে ব্যবহার করলাম। সো পেশেন্ট শব্দের বিপরীত হচ্ছে ইমপেশেন্ট। তাহলে সে ছিল খুবই অধৈর্য। এরপরে বলতেছে অ্যাভয়েডেড। আমি এখন আপনাদেরকে অপশনগুলো দেই। একটা অপশন হচ্ছে তাহলে আগের মতোই। আচ্ছা, এগুলো তো মনে হয় এই অপশনগুলো তো আমি কপি করে দিতে পারি এখান থেকে। আপনারাই বলেন এই তিনটা অপশনের মধ্যে আমি এখানে কোন অপশনটা সঠিকভাবে দিতে পারি। সো এখন আপনারা আমাকে একটু কাইন্ডলি বলেন, এখানে এ বি সি আমি মাত্র তিনটা অপশন দিলাম, সো আপনাদের জন্য একেবারে সহজ। আপনারা বলেন এখানে তাহলে সঠিক উত্তর কি হতে পারে। তাহলে হি ক্যান অ্যাভয়েডেড, হি কুড অ্যাভয়েডেড, হি কুড হ্যাভ অ্যাভয়েডেড। পরীক্ষা আসলে চারটা থাকে হিসেবে আমি আরেকটা দিয়ে দিই, সেটা হচ্ছে হি মাস্ট হ্যাভ অ্যাভয়েডেড। দেখি এই চারটার কিন্তু চার রকমের অর্থ কিন্তু আমরা ক্রিয়েট করতে পারি। আপনারা বলেন তো আসলে এখানে কোনটার কি অর্থ ধারণ করতে পারে। কেউ চাইলে আনমিউট করে আমাকে বলতে পারেন, আর যদি বলতে না চান তাহলে আমি বলে দিব। কেউ কি পার্টিসিপেট করবেন? আচ্ছা, করতে চাইলে আপনারা আমাকে জানান। ওকে, বা আমি আপনাদেরকে পারমিট না থাকলে পারমিট করে দিচ্ছি। আচ্ছা, এখন শোনেন, তাহলে এখানে মূলত এই ধরনের কোশ্চেন গুলাই পরীক্ষায় সবচাইতে বেশি আসে। এখন আমি যে সেন্টেন্সটা দিলাম, এই ধরনের সেন্টেন্স পরীক্ষায় দেয় 80-90% ক্ষেত্রে মডেল কোশ্চেন, মডেল ভার্ব থেকে যে প্রশ্নগুলো দেয়, এটা শুধু এনটিআরসি না, বাংলাদেশের আপনারা যেখানে পরীক্ষা দেন, যে কোনো চাকরির পরীক্ষাতে আপনি মডেল সেট প্রশ্নের 80% প্রশ্ন পাবেন মূলত এই টাইপের। অর্থাৎ সেন্টেন্সটা দেওয়া থাকবে, সেটার প্রেক্ষাপট বুঝে আপনাকে উত্তর করতে হবে। তাহলে প্রথমে বলতেছে সে অধৈর্য, তারপর বললো হি অ্যাভয়েডেড দিস রেস্টলেস টেন্ডেন্সি। রেস্টলেস মানে আমরা জানি অস্থির, তাহলে এটাও কিন্তু অধৈর্যেরই এক ধরনের কি সিনোনিম বলতে পারি আমরা। তো রেস্টলেস টেন্ডেন্সি বলতে বোঝাচ্ছে এই অস্থির যে মনোভাব বা যে প্রবৃত্তি, সেটা সে ত্যাগ করতে পারতো। বাট হি ওয়াজ ভেরি কেয়ারলেস, কিন্তু সে অনেক কেয়ারলেস ছিল বা বেপরোয়া ছিল। তার মানে সে হচ্ছে তার এই টেন্ডেন্সিটা অ্যাভয়েড করার সে কি চেষ্টাই করেনি। তো সেই অবস্থায় বলা হচ্ছে যেহেতু সে কেয়ারলেস ছিল, চেষ্টা করেনি, তার মানে হচ্ছে কি, সে চাইলে কি হয়তো এই টেন্ডেন্সিটা অ্যাভয়েড করতে পারতো, কিন্তু হি ওয়াজ ভেরি কেয়ারলেস, কিন্তু সে ছিল বেশি কি আহ, বেপরোয়া, বা এই ব্যাপারে সে কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। হ্যাঁ, অবহেলা করেছে, এটাই বললো আর কি। তাহলে সে করতে পারতো কিন্তু করেনি, ব্যাপারটা হচ্ছে এরকম। তাইলে আমরা জানি কোনো কাজ কেউ করতে পারতো কিন্তু করেনি, এরকম বোঝালে শুধু একটা অপশন এখানে হতে পারে, সেটা হলো কুড হ্যাভ। আর মাস্ট হ্যাভ হবে না কেন? কারণ মাস্ট হ্যাভ এর একটা অর্থ, ও আচ্ছা এটা তো এখনো বলি নাই, তাহলে আমি আপনাদেরকে মাস্ট হ্যাভটাও একসাথে বলে দেই, তাহলে আপনাদের মাস্টের ব্যবহারটাও জানা হয়ে যাবে। নর্মালি আপনারা সবাই জানেন মাস্ট মানে কি। আচ্ছা, তার আগে এখানে উত্তরটা হচ্ছে সবাই কনফার্ম করে নেন, তাহলে এটা হচ্ছে কুড হ্যাভ। কেমন? যারা উত্তরটা লিখে নিচ্ছেন বা নোট করতেছেন তাদের জন্য এটা আমি কনফার্ম করে বলে দিই, এটা হচ্ছে তাহলে সঠিক উত্তর। এটা আমি বোল্ড করে দিচ্ছি, কেমন? এটাই হচ্ছে উত্তর। আচ্ছা, এখন বলি তাহলে মাস্ট এর ফাংশন কি আর মাস্ট হ্যাভ এর ফাংশন কি। মূলত ইংলিশে আমরা মাস্ট এর ব্যবহারটা করি অবশ্যই কোনো কাজ করবে সেরকম বোঝালে। যেমন ধরেন কেউ বললো আই মাস্ট গেট এ জব, আমাকে অবশ্যই একটা চাকরি পেতে হবে। সো এই ধরনের বর্তমান কালে বা ভবিষ্যতের জন্য আমরা যখন কোনো একটা বাধ্যবাধকতা বোঝাই বা অবশ্যই কোনো একটা কাজ করা হবে বোঝাই, তখন আমরা নর্মালি মাস্ট ইউজ করি, মাস্টের পরে ভার্বের বেস ফর্ম হয়, দ্যাট ইজ ট্রু। আর মাস্টের দ্বিতীয় আরেকটা ব্যবহার আছে, সেটা হলো মাস্ট হ্যাভ। এখানে একটা তথ্য আপনাদেরকে একটু আগে আমি যেটা বলেছিলাম সেটা একটু আপনারা ফলো আপ করছেন কিনা আমি জানি না।
ম্যাক্সিমাম মডেলস গুলোর সাথে যদি হ্যাভ যুক্ত হয় তাহলে সেটা কিন্তু অতীতকালের অর্থ দেয়, তাই না? এটা আপনাকে কি খেয়াল করছেন তো নিশ্চয়ই। মানে যেমন ধরেন আপনি এই যে ক্যান, কুড, মে, মাইট, এগুলো প্রত্যেকটার সাথে যখনই আপনার হ্যাভ যুক্ত হয় সাধারণত আমরা দেখি যে সেগুলো কি অতীতকালের অর্থ প্রদান করে। আর হ্যাভ না থাকলে তখনও অতীতকাল হতে পারে, কিন্তু সেটা আহ, একদম আপনি কনফার্ম করে বলতে পারেন না যে এটা আসলে অতীতকাল হচ্ছে কিনা। কিন্তু যে কোনো মডেলস এর সাথে যদি হ্যাভ যুক্ত হয় তাহলে সেটা অবশ্যই পাস্ট টেন্সকে বোঝাবে, এটা আমি আপনাদেরকে একদম কনফার্ম করে বলে দিতে পারি। এই যে রুল নাম্বার 2 আর কি, এই রুল নাম্বার 2টা, এটা আমি তাহলে একটু আপনাদের বোল্ড করে বলে দেই। এই মডেলস প্লাস হ্যাভ, মানে যে কোনো মডেল ভার্বের সাথে যদি হ্যাভ থাকে তাহলে এটা কিন্তু মূলত কি পাস্ট টেন্সের অর্থ প্রদান করতে নিশ্চিতভাবে অর্থ প্রদান করে, এটা মাথায় রাখবেন কেমন। আর যদি মডেলস প্লাস ভার্বের বেস ফর্ম হয়, এটা কিন্তু প্রেজেন্ট হতে পারে, পাস্ট হতে পারে, যেমন উড, আই উড ডু দ্যাট, ঠিক আছে এটা, বা আই কুড ডু দ্যাট, এটা কিন্তু আবার অতীতকাল। আবার অনেক সময় রিকোয়েস্ট করা বোঝাতে কিন্তু আমরা কুড বলি না, যেমন আমরা অনেক সময় বলি না যে কুড ইউ হেল্প মি প্লিজ, অর could I come up with the story right now, তাহলে এই ধরনের যে একটা রিকোয়েস্ট করলাম আমি, অথবা could I come in sir, অনেক সময় এভাবেও বলা হয় যে মানে মে আই কাম ইন না বলে could I come in or can I come in এরকম বলা হয়, তো তখন কি আসলে। তো কখনো কখনো দেখবেন এই মডেলস গুলা সিঙ্গেল ফর্মে, সেটা আপনার সিঙ্গুলার বা প্লুরাল অথবা প্রেজেন্ট বা পাস্ট, এগুলা নিয়ে আসলে এটাকে নির্দিষ্ট করে এটাকে ফিক্স করা যায় না। কিন্তু যখনই মডেলসের সাথে হ্যাভ যুক্ত হয় তখন এটা কিন্তু পাস্ট পার্টিসিপাল, সরি পাস্ট টেন্সের জন্য এটা, মানে পাস্ট বলতে আবার টেন্সে যাবেন না, মানে আমি বুঝতে চাচ্ছি অতীতকালের জন্য এটা তখন ফিক্স হয়ে যায় আর কি, মডেলসের সাথে যখন হ্যাভ যুক্ত থাকে। সো সেই দিক থেকে এখন আপনারা আমাকে বলেন, এই জায়গাতে যদি আমি এখন আপনাদেরকে বলি মাস্ট এবং মাস্ট হ্যাভ এর মৌলিক পার্থক্যটা তাহলে কোন জায়গায়, আই হোপ এখন আপনাদের কাছে ক্লিয়ার। মৌলিক পার্থক্যটা হচ্ছে মাস্টের পরে যদি আপনি একটা ভার্ব ব্যবহার করেন নর্মালি আর কি, যেমন ধরেন কেউ বললো আই মাস্ট ডু দ্য ওয়ার্ক, তার মানে এটার অর্থ দাঁড়াচ্ছে আমাকে অবশ্যই কাজটি করতে হবে, রাইট? সো আই মাস্ট ডু দ্য ওয়ার্ক, এটা হচ্ছে স্বাভাবিক অর্থটা যেটা প্রেজেন্ট বা ফিউচারে আমরা ইউজ করি। আর কেউ যদি বলে এই সেন্টেন্সটাকে একটু চেঞ্জ করে আই মাস্ট হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এখানে তখন এটা আর বর্তমানকালে থাকবে না, এটা তখন অতীতকালে চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি বাংলা অর্থটা বলে দিচ্ছি, যদি আপনারা বাংলা অর্থটা জেনে রাখতে চান, প্রত্যেকটা মোরালসের বাংলা অর্থটা জেনে রাখতে পারলে আবার আরেকটা আপনাদের সুবিধা আছে, লাভ আছে, সেটা হচ্ছে মডেলস ভার্ব দিয়েই আমরা যা কথা বলি আমাদের স্পোকেন ইংলিশের মোটামুটি 50 থেকে 60% আমরা আমাদের সারাদিনের কথাবার্তা কিন্তু মডেলসের মাধ্যমে আমরা আহ, ইয়ে করি, কথাগুলো বলি। ফলে কেউ এই মডেলস গুলো প্রপারলি যদি আপনারা শিখেন, এগুলো ইউজ করতে পারেন, মুখে বলতে পারেন এগুলা বাক্যে, তাইলে আপনি কিন্তু আপনার স্পোকেন ইংলিশের একটা মোটামুটি পার্সেন্টেজ এটা কাভার হয়ে যায়। ওই যে বললাম 50% আপনি ইংরেজিতে কথাবার্তা কিন্তু এই মডেলস দিয়ে আপনি চালিয়ে নিতে পারবেন। যারা ভবিষ্যতে স্পোকেনের কোর্স করার ইচ্ছে আছে তাদের জন্য বলবো এইটা যদি আপনার প্রপারলি জেনে নিতে পারেন, তাহলে আপনার স্পোকেনের যে কোনো কোর্সে গেলে আপনারা ভালো করবেন, এই জিনিসগুলো আপনার ব্যাপকভাবে হেল্প করবে। আচ্ছা, এখন তাহলে কথাটা শেষ করে দেই। আই মাস্ট ডু দ্য ওয়ার্কের অর্থ হচ্ছে আমার অবশ্যই কাজটি করতে হবে বা আমি অবশ্যই কাজটি করব। তো নর্মালি এই দুইটা অর্থে যে কোনো একটা আমরা ইউজ করতে পারি। তো আমি অবশ্যই কাজটি করব না বলে আবার কেউ যদি বলে আমি অবশ্যই কাজটি করেছি, এটা কখন বলা হবে জানেন? যেমন ধরেন আপনি কাউকে বললেন যে ডিড ইউ ডু, অথবা ডু ইউ ডু এনি কাইন্ড অফ টাইপিং ওয়ার্ক, তুমি কি কোনো টাইপিং ওয়ার্ক করো? তখন সে বলল ইয়েস আই মাস্ট হ্যাভ ডান দ্য ওয়ার্ক, সে বলল অবশ্যই আমি এই কাজটা করেছি। তখন অবশ্যই করেছে বললে এই জায়গায় সেখানে ব্যবহার করতে হবে আই মাস্ট হ্যাভ ডান দ্য ওয়ার্ক, ইয়েস। এটা এটা কখন সে বলবে? আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক তো সে বলতে পারে, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক মানে হচ্ছে আমি কাজটি করেছি, জাস্ট এটা সিম্পল উত্তর, এখানে কোনো এমফাসিস করা হয় নাই, ঠিক আছে? কিন্তু যখন আপনি জোর দিয়ে বলতেছেন যে অবশ্যই আমি কাজটা করেছি, যে ধরেন আমরা কোন একটা জায়গায় আহ, বলা বলি করতেছি যে দেখি এই বইটা কেন নিল কেন নিল, তখন কেউ একজন বলতেছে এই বইটা ফাহিম নিয়েছে। তো সে এভাবে বলতে পারে ফাহিম হ্যাজ টেকেন দ্য বুক, ফাহিম বইটা নিয়েছে। কিন্তু আরেকজন বলল না, ফাহিম অবশ্যই নিয়েছে, মানে এটা একেবারে জোর দিয়ে সে বলতেছে যে ফাহিম অবশ্যই বইটা নিয়েছে, আমি দেখেছি। তার মানে এই অবশ্যই জোর দেওয়া যেটা অতীতকালে সে কাজটি করেছে এবং সেটার উপর যখন আমি জোর দেব, তখন আমি ফাহিম হ্যাজ টেকেন দ্য বুক না বলে আমি তখন বলবো ফাহিম মাস্ট হ্যাভ টেকেন দ্য বুক। হ্যাঁ, ফাহিম অবশ্যই, অনেক সময় এটা আমরা চোখে দেখতে হয় না, অনেক সময় আমরা কিন্তু
একেবারে স্ট্রং কোনো আমাদের ধারণা থাকলে, খুবই স্ট্রং কোনো বিশ্বাস থাকলে, সেক্ষেত্রে কিন্তু মাস্ট হ্যাভ ইউজ করা হয়। যেমন ধরেন কেউ একজন, বলা হচ্ছে যে ফাহিম তো আজকে এখানে 7টা বাজে পৌঁছার কথা, তো এখনো পৌঁছালো না, এখন তো 8টা বেজে গেল এখনো পৌঁছালো না। তো আরেকজন যদি বলে যে নিশ্চয় ফাহিমের আজকে সন্ধ্যাকালীন ক্লাস পড়ে গেছে, সে সে অবশ্যই ক্লাস ক্লাসে ব্যস্ত আছে বা ক্লাসে আছে তাই আসতে পারেনি, তাহলে সে অবশ্যই এখন ক্লাসে আছে বা অবশ্যই সে ক্লাসে জয়েন করেছে। এই কথাটা যদি আমি বলি, তখনও সেম ওয়েতে বলবো ফাহিম মাস্ট হ্যাভ অ্যাটেন্ডেড হিজ ক্লাস টুডে। আজকে অবশ্যই ফাহিম তার ক্লাস অ্যাটেন্ড করেছে, আদারওয়াইজ হি উড কাম, নাহলে সে ক্লাস নাহলে সে এখানে চলে আসতো। সো এই ধরনের অতীতকালে কেউ অবশ্যই কোনো কাজ করেছে বললে আপনি মাস্ট হ্যাভ ব্যবহার করবেন। পরীক্ষায় কিভাবে আসে? পরীক্ষায় যেমন আমি একটু উদাহরণ আপনাদেরকে বলি এখন। ধরেন পরীক্ষা আসতে পারে হচ্ছে, বলা হলো একটা সেন্টেন্স ধরেন বলা হচ্ছে, দ্য গ্রাস ইজ ওয়েট, দ্য গ্রাস ইজ ওয়েট নাও, বলতেছে ঘাসগুলো এখন ভেজা। ধরেন এটা একটা সকালের কথা বলা হচ্ছে, তো সকালবেলা উঠে কেউ একজন বলতেছে দ্য গ্রাস ইজ ওয়েট নাও, ঘাস এখন ভেজা। তো এরপরে আবার আরেকজনে ধরেন যেহেতু ঘাসটা ভেজা, সো এখানে একটা শূন্যস্থান দেওয়া হচ্ছে, এই শূন্যস্থানের পরে বলতেছে রেইন বা রেইনড, কেমন? এরপরে বলল ইয়েস্টারডে, তার মানে গতকালকে বা গত রাতে। এবার গতকালকে বা গত রাতে কি হলো, এবার আমি অপশনগুলো নিয়ে আসি, দেখেন পরীক্ষায় এভাবে করে আপনার 4টা অপশন দেওয়া হবে, ঠিক আছে? এখন আপনি, সরি, হ্যাঁ এখন দেখেন, তাহলে ঘাস ভেজা হওয়াটার সাথে এখানে ইট রেইন ইয়েস্টারডের কি সম্পর্ক? তার মানে যেহেতু ঘাস ভেজা, তার মানে আমি এখান থেকে গ্যাস করতে পারি যে গত রাতে বা গতকালকে অবশ্যই বৃষ্টি হয়েছে। তাইলে এখানে কিন্তু আমি ইট ক্যান রেইনড বলতে পারি না, কারণ ক্যানের সাথে তো এমনিতে ভার্বের বেস ফর্ম, কুডের সাথেও ভার্বের বেস ফর্ম, এখানে দিচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। তো ভার্বের পাস্ট পার্টিসিপল এটা কুড হ্যাভের সাথেও হতে পারতো, মাস্ট হ্যাভের সাথেও হতে পারতো, কিন্তু না, কুড হ্যাভের সাথে যদি দেই এটা তো নেগেটিভ মিনিং দাঁড়াচ্ছে। অর্থাৎ গতকালকে বৃষ্টি হতে পারতো কিন্তু হয়নি। তো বৃষ্টি যদি না হয়ে থাকে তাহলে ঘাস কেন ভেজা? সো এটা তো আসলে কানেক্টেড হচ্ছে না, মানে দুটো সেন্টেন্স কিন্তু কি হচ্ছে না, ম্যাচ করে না। অর্থাৎ এটা, এটাকে আমরা বলতে পারি ইনকনসিস্টেন্ট। তার মানে মাস্ট হ্যাভ রেইন, তাহলে অবশ্যই গত রাত্রে বা গতকালকে বৃষ্টি হয়েছিল, এবং সে কারণে আমরা দেখতে পাচ্ছি সকালবেলার কি ঘাস ভেজা। এরকম অনেক সময় আরো অনেক কোয়েশ্চেন আপনাদেরকে দিতে পারে। যেমন ধরুন আরেকটা সেন্টেন্স দেওয়া হলো, সেটা হচ্ছে দ্য পার্স ইজ মিসিং, বলতেছে পার্সটা পাওয়া যাচ্ছে না। দেখি পার্স মানে কি বলেন তো? এই পার্স, PURSE, পার্স মানে কি আপনারা যারা জানেন বলেন। দ্য পার্স ইজ মিসিং, এরপরে বলতেছে সামওয়ান ড্যাশ স্টোলেন ইট। তাইলে বলতেছে পার্সটা মিসিং, পার্স মানে হচ্ছে মেয়েদের, আমরা ছেলেরা যে ওয়ালেট ব্যবহার করি, এটার এটার ঠিক অপোজিট, অর্থাৎ ফিমেল দের যে ওয়ালেটটা, এটাকে বলা হয় পার্স। আর এটাকে আসলে আমরা অনেক সময় হয়তো মানি ব্যাগ বলি, কিন্তু আসলে মানি ব্যাগটা সঠিক উত্তর না। মানি ব্যাগ মানে ইয়া বড় একটা ব্যাগ যেখানে অনেক টাকা ক্যারি করা যায়। সো যাই হোক, বলতেছে পার্সটা মিসিং, পার্সটা কি পাওয়া যাচ্ছে না, তার মানে সামওয়ান স্টোলেন ইট, কেউ একজন এটা চুরি করেছে। তো সামওয়ান ক্যান স্টোল, ক্যান স্টিল, কুড স্টিল, কুড হ্যাভ স্টোলেন, মাস্ট হ্যাভ স্টোলেন, এইভাবে অপশন, পরীক্ষা অপশন হয়তো আরো চেঞ্জ করতে পারে। আমি আপনাদেরকে জাস্ট এইভাবে দিলাম আর কি। সো অন্য যেভাবে চেঞ্জ করুক না কেন, আপনি সেন্টেন্সের অর্থটা যদি বুঝতে পারেন তাহলে আপনার জন্য এটা কোনো ব্যাপার না, এটা আপনি ধরতে পারবেন। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে কেউ একজন অবশ্যই এটা চুরি করেছে। বুঝতে পেরেছেন? সো এভাবেই হচ্ছে আমাদের মডেলস গুলো ইউজ করতে হবে। তাহলে এখন মাস্টও গেল, মাস্ট হ্যাভও গেল, কুড এবং কুড হ্যাভ দুটোই গেল। এবার আসেন মে এবং মে হ্যাভ। মে এবং মে হ্যাভ আর আলটিমেটলি অতটা ঝামেলা না। মূলত আহ মে মানে হচ্ছে হয়তো কেউ কোনো কাজ করতে পারে, তবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা যদি একটু ইয়ে করতে চান, ভালো, মানে এটাতে যদি আরেকটু মানে মডেলস যদি আরেকটু ভালো করতে চান, তাহলে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা এই প্রত্যেকটা মডেলসের, আমি বারবার করে বলতেছি, বাংলা অর্থটা আপনারা একটু ধরে নিয়েন। বাংলা অর্থটা বুঝতে না পারলে আপনারা কিন্তু স্ট্রাগল করবেন, পরে অনেক ঝামেলায় পড়বেন। তো আমি এখানে এখন একটা কাজ করব, এই কাজের সাথে রিলেটেড একটা নাম্বার, একটা মার্কস আপনারা বাংলাদেশের BCS থেকে শুরু করে যে কোনো পরীক্ষায় মোটামুটি কনফার্ম থাকেন এই জায়গাতে একটা প্রশ্ন আসতে পারে, এবং এটা খুব বেশি সম্ভাবনা আছে। এই জায়গায় আমি মেয়ের 3-4 ধরনের ব্যবহার দিচ্ছি। এটা আমি হি দিয়ে দিচ্ছি, হি মে বি ডুইং সামথিং এলস। সো
হি ইজ অ্যাবসেন্ট হিয়ার। এরপরে দেখেন, তাহলে একটা দিলাম মে প্লাস ভার্বে বেস ফর্ম। আপনারা খেয়াল করেন, কিন্তু এই পয়েন্টগুলো খেয়াল করেন। আরেকটা দিছি, সেখানে হচ্ছে মেয়ের পরে বি দিছি, কিন্তু আবার ভার্বের আবার আইএনজি। ব্যাপারগুলো একটু খেয়াল করেন। তারপর আবার এখন আরেকটা যেটা দিব সেটা হচ্ছে হি মাইট ডু দ্য ওয়ার্ক। সর্বশেষ হি, আচ্ছা সর্বশেষ এটা না দিই, এটা ফোরে দিয়ে দিচ্ছে। এখানে দিচ্ছি হি মে হ্যাভ ডান সামথিং রং, হি লুকস, হি লুকস নার্ভাস। দেখি এবার আমাকে আপনারা যেটা হেল্প করবেন সেটা হচ্ছে এই চারটা সেন্টেন্সের শুধু বাংলা অর্থটা যদি আপনারা জানেন আমাকে বলতে পারেন, অথবা পুরোটা বলার দরকার নেই, শুধু এখানে মেয়ের অর্থটা বলতে পারলে হবে। আই মে ডু, এই শুধু মে ডু অর্থ, মে বি ডুইং, শুধু এটার অর্থ। দেখি আপনারা পারেন কিনা, একটু কাইন্ডলি আমরা জানান তো। 1 মিনিট সময় দিলাম। পারবেন কেউ আপনারা এটা? এই চারটা পয়েন্ট যার ক্লিয়ার হয়ে যাবে, মোটামুটি মে মাইট থেকে যে পয়েন্টই আসুক পরীক্ষায় ইনশাল্লাহ আপনার আর মিস হবে না, এটা কিন্তু শিওর। এই পয়েন্ট থেকে যত হার্ড প্রশ্ন আসুক আপনি কিন্তু সলভ করতে পারবেন। কিন্তু এটা শিখতে লাগবে আপনার মাত্র 1 মিনিট বা 2 মিনিট, কিন্তু আপনি সারা জীবনের জন্য একটা পয়েন্ট আপনার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আপনাদের উত্তর পাচ্ছি মনে হয় মাত্র একজন, বাকিরা এর মধ্যে দিয়ে দেন আর নাহলে আমি বলে দিব। মেই ডু মানে আপনি লিখছেন করতে পারি, মে বি ডুইং করতে পারি কিন্তু করিনি, মাইট অবশ্যই করতে হবে। আচ্ছা, আমি আরেকটা উত্তর পেলাম হচ্ছে করতে পারা। ওকে, আচ্ছা। সো মে হ্যাভ ডান অবশ্যই করেছিল। ওকে, তারপরে হলো, আচ্ছা এখন তাইলে আমি এবার বলি, আপনারা লিখেন সবাই, আপনাদের সামনে নোটবুক থাকলে লিখেন। আই মে ডু দ্য ওয়ার্কের অর্থ লিখেন আমি হয়তো কাজটি করব, অথবা আমি কাজটি করতে পারি। কাজটি করতে পারি বললে ক্লিয়ার হয় না অনেকের কাছে, সেটা কি আসলে ক্যান নাকি মে। তো তার জন্য আপনি যদি ক্লিয়ারলি বলতে চান তাহলে আপনি বলতে পারেন আমি হয়তো কাজটি করব, আমি হয়তো কাজটি করব, অথবা কি আমি কাজটি করতে পারি। আচ্ছা, নাম্বার 2, মেবির সাথে ইংলিশ একটা নিয়ম আছে। এই নিয়মটা আপনারা যারা জানেন না আমি আপনাদেরকে একটু জানাই দেই। সেটা হচ্ছে, দেখেন, আপনারা আবার আগের জায়গায় চলে আসেন। এই যে আমি একটা মাস্টার রুল দিছিলাম, মনে আছে আপনাদের? আপনারা সবাইকে আসলে ফুল অ্যাটেনশন এখানে আছে কিনা ফার্স্ট টু লাস্ট ক্লাসের? হ্যাঁ, কারণ আপনাদের রেসপন্স ওইরকম না হলে তো আমার কাছে মনে হবে যে হয়তো আপনাদের পুরোপুরি অ্যাটেনশন মনে হয় এদিকে নাই আর কি, তাহলে সমস্যা। তখন ক্লাসের ইয়েটা কমে যাবে, তখন স্পিরিটটা। সেটা হচ্ছে মডেলস এর পরে ভার্বের বেস ফর্ম বলছিলাম, এটা নিশ্চয়ই আপনাদের মনে আছে সবার। মডেলস এর পরে ভার্বের বেস ফর্ম, হ্যাঁ। কিন্তু একটা কথা আপনারা অনেকেই জানেন, এটা 9-10-এ অনেকে পড়ে আসছে, সেটা হইলো মডেলস এর পরে যদি বি থাকে, কেমন, তখন মডেলস এর পরে বি, এর মানে বুঝছেন কিনা, মানে যেমন ধরেন ক্যান থাকলে সেটা যদি ক্যান বি হয়ে যায়, শুড থাকলে ওটা যদি শুড বি হয়ে যায়, উইল থাকলে ওটা যদি উইল বি হয়ে যায়, তারপর হচ্ছে মাস্ট থাকলে ওটা যদি মাস্ট বি হয়ে যায়, ঠিক আছে। সো এরকম যদি মডালস এর সাথে বি যুক্ত হয়, কেমন, তখন এটাকে আমরা প্যাসিভ ভয়েসে যদি হয়, এটা এই ঘটনা যদি প্যাসিভ ভয়েসে হয়, তখন সেক্ষেত্রে এই বি এর পরে আমরা ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম করি। হ্যাঁ, আমি সংক্ষেপে পিপি ফর্ম লিখলাম, আপনারা বুঝতেছেন তো নিশ্চয়ই। পিপি ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, সংক্ষেপে লিখলাম। সো মডেলস এর পরে যদি ডিরেক্টলি মেইন ভার্ব চলে আসে তাহলে সেটা হচ্ছে বেস ফর্ম। আর মডেলস এর পরে যদি বি থাকে তাহলে হয় বি এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, কেমন। এটা কেন হয় জানেন? এটা হয় একটা কারণে, এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে, অর্থাৎ মডেলস এর সেন্টেন্স গুলোকে প্যাসিভ করলে তখন সেই প্যাসিভের বাক্যে আমরা মডেলস এর সাথে বি থাকলে তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করি।
ব্যাপারটা খেয়াল করেন। তাইলে এই যে মডেলসের সাথে বি থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হয়, এটা বাংলাদেশে একটা জাতীয় রুলস হিসেবে অনেকেই একেবারে 7, 8, 9, 10 থেকে মুখস্থ করে, এটা সারা জীবন তারা মাস্টার্সের পরে এটা কন্টিনিউ করে। তো এই কথাটা মিথ্যা না। মডেলসের এটা প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে, যেমন আই ক্যান ডু দ্য ওয়ার্ক ক্যান বি ডান বাই মি, ক্যান বি ডান, ভার্ব পাস্ট পার্টিসিপল। কেউ যদি বলে আই মাস্ট হেল্প দ্য পার্সন, তাহলে দ্য পার্সন মাস্ট বি হেল্পড, ইডি, তাহলে ভার্ব পাস্ট পার্টিসিপল। তাহলে এখান থেকে কি বুঝলাম, মডেলসের পরে বি থাকলে তারপরে ভার্ব পাস্ট পার্টিসিপল হয়, এটা সত্য। বাট এটার একটা ব্যতিক্রম পয়েন্ট আছে, যেটা আমাদের বাংলাদেশে, অন্তত আমার জানা মতে 99% স্টুডেন্ট এটা জানে না। বাকি 1% যারা জানে তাদের মধ্যে আজকে আপনারা ইনক্লুড হবেন। সেটা হচ্ছে এই মে বি ডুইং, এটা কি দেখতে পাচ্ছেন? এই যে মে বি, তাহলে মডেলস এর পরে বি আছে, দেখতেছেন তো? এই যে মডেলস এর পরে কি আছে, বি আছে, এবং এর পরেও ভার্বের কিন্তু পাস্ট পার্টিসিপল হয় নাই। এটাই হচ্ছে এখানে হাইলাইটস। আশা করি আপনারা এখন খেয়াল করছেন। তাহলে মেবির পরে এটা ভার্বের পাস্ট পার্টিসিপল মেবি ডান না হয়ে মেবি ডুইং কেন হচ্ছে, এই পয়েন্টটাই মূলত আপনাদেরকে আমি এখন বলতে চাচ্ছি। তো সেই রুলসটা আপনারা মনে রাখবেন। এই রেকর্ড ক্লাসটা পরে যখন করবেন, প্রয়োজনে বারবার টেনে এটা দেখে আপনারা লিখে রাখবেন। সেটা হচ্ছে উম, কেউ যদি বর্তমানকালে কোনো কাজ করছে এরকম যদি কোনো অর্থ বোঝায়, তখন মডেলসের পরে বি থাকা সত্ত্বেও বি এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল না দিয়ে বি এর পরে ভার্বের আইএনজি দিতে হবে। ইজ ইট ক্লিয়ার? আবার বলছি, কেউ যদি বর্তমানে কোনো কাজ করছে বোঝায়, যেটা বর্তমানে চলমান চলছে, সেক্ষেত্রে মডেলসের পরে বি থাকা সত্ত্বেও ভার্বের পাস্ট পার্টিসিপল না দিয়ে কি দিতে হবে, ভার্বের আইএনজি দিতে হবে। এই জন্য মেবি প্লাস ভার্বের আইএনজি। এটা আবার সকল মডেলসের ক্ষেত্রে হয় না, সাধারণত 2, 3, 4টা মডেলসের ক্ষেত্রে বিষয়, বিশেষ করে 2, 3টা মডেল বিষয়। তার মধ্যে কোন দুইটা? একটা হচ্ছে মে বি ডুইং, আর একটা হচ্ছে মাস্ট বি ডুইং। সবচেয়ে বেশি ব্যবহৃত হয় মূলত এই দুইটা মডেলস কন্টিনিউয়াসে, অর্থাৎ বর্তমানে চলছে বোঝাতে এই মে বি ডুইং বা মাস্ট বি ডুইং এগুলো একটু বেশি ব্যবহার করা হয়। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে আবার বলি, হি মে বি ডুইং সামথিং এলস নাও। সামথিং এলস মানে অন্য কিছু একটা, মানে নির্ধারিত তার যে কাজটা সেটা না করে, তো আমরা যখন বলি সে অন্য কিছু একটা করছে, এই অন্য কিছু একটা এটা হলো সামথিং এলস। তাহলে হি মে বি ডুইং সামথিং এলস নাও, তার মানে সে এখন অন্য কিছু একটা করছে। সো তাই হি ইজ অ্যাবসেন্ট, তাই হচ্ছে সে কি অ্যাবসেন্ট। তাহলে কেন সে অ্যাবসেন্ট, ওইটা কারণটা হচ্ছে কি তাহলে, হি মে বি ডুইং, সে হয়তো করছে। তাহলে মে বি ডুইং মানে কি, হয়তো করছে। তাহলে আই মে ডু মানে কি, আমি হয়তো করব। আর আই মে বি ডুইং মানে আমি হয়তো করছি। হি মে বি ডুইং, সে হয়তো করছে। আপনারা কি বুঝতে পারছেন কিনা? একদম ক্লিয়ার কাট বাংলাটা মনে রাখবেন, আর কখনোই বিভ্রান্ত হবেন না। অন্তত বাংলাটাও যদি মনে থাকে, এটা আপনারা হেল্প করবে ভবিষ্যতে। তাহলে আই মে ডু দ্য ওয়ার্ক মানে আমি হয়তো করব, হি মে বি ডুইং, সে হয়তো করছে, আই মে বি ডুইং, আমি হয়তো করছি। আর কেউ যদি বলে আই মে হ্যাভ ডান অথবা হি মে হ্যাভ ডান, এর মানে হলো হয়তো করেছি। মে বি ডুইং মানে কি, হয়তো করছে। আর মে হ্যাভ ডান মানে হয়তো করেছে। হয়তো করেছে মানে কি, তার মানে কাজটা অলরেডি কি হয়ে গেছে, এটা অলরেডি কি ডান, কমপ্লিটেড। ওকে, সো এটা অতীতের ব্যাপার হয়ে গেছে অনেকটা। তার মানে কেউ অতীতে কোনো একটা কাজ হয়তো করেছে, কেউ কোনো কাজ হয়তো করেছে, এই ধরনের অর্থ বোঝালে তখন সেটা হবে মে হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে এখান থেকে আমরা তিনটা জিনিস জানলাম। মে প্লাস ভার্বের বেস ফর্ম মানে হলো হয়তো করব বা হয়তো করবে। মে বি ডুইং মানে হলো হয়তো করছে। মে হ্যাভ ডান মানে হয়তো করেছে। আর মাইট, এটা খুব কম ব্যবহার করা হয়। মাইট মানে অতীতকালে হয়তো সে করেছিল, বা আমরা বলি না সে করতে পারে, তো সে করতে পারতো সম্ভাবনা বোঝালে, মানে অতীতে কারো কোনো কাজ করার সম্ভাবনা ছিল, এই ধরনের সম্ভাবনা বোঝালে তখন আমরা মাইট ব্যবহার করি। বুঝতে পেরেছেন? তো এইটার ব্যবহার পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, বাট প্রথম তিনটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট পরীক্ষায়। এই তিনটা জানলে ইনশাল্লাহ এই পয়েন্ট থেকে আপনার আর আশা করি নাম্বার মিস যাবে না। সো দ্যাটস অল অ্যাবাউট ইট। এরপর আমরা চলে যাচ্ছি মডেলসের বাকি আর কয়েকটা এখানে গুরুত্বপূর্ণ আলোচনা আছে, সেগুলোতে আমি চলে যাচ্ছি। আপনারা তাহলে দেখেন এখানে শ্যালের ব্যবহার চলে গেছে, শ্যাল এবং উইল, তাহলে কি বলেছে, শুধু ফিউচার টেন্সে ব্যবহার করবেন। আর ফিউচার টেন্সের আপনাদের টেন্সের ক্লাসের স্ট্রাকচার গুলোতে সবগুলো অলরেডি পড়েছেন, আই হোপ এগুলো প্র্যাকটিসও করেছেন। আচ্ছা, তারপরে উড
উডের ব্যবহারটা একটু দেখি। উড হচ্ছে মূলত আচ্ছা, উডের ব্যাপারটা আমি একটু আলাদা করে আপনাদেরকে বোঝাই, নাহলে আবার এখানে ঝামেলা রয়ে যাবে। আচ্ছা দেখি বলেন তো, আই উড আই উড সিং ক্লাসিক্যাল সং, আমি ক্লাসিক্যাল গান গাইতাম। কেমন? এখানে আই উড সিং মানে কি বলেন তো? কে বলতে পারেন আই উড সিং মানে কি? যারা জানেন না আজকে থেকে একটু জেনে রাখেন এই জিনিসটা। ঠিক আছে, আই উড সিং মানে হলো, বা উডের পরে ভার্বের বেস ফর্ম থাকা মানে হলো অতীত অভ্যাস। এটা সবাই একটু মাথায় রাখেন। তাহলে উডের পরে ভার্বের বেস ফর্ম মানে হলো কি? অতীত অভ্যাস। তাহলে এটাকে আমরা বলতে পারি পাস্ট হ্যাবিট। কি বলতে পারি? পাস্ট হ্যাবিট। কেমন? এই পাস্ট হ্যাবিট বোঝাতে ইংলিশে দুইটা স্ট্রাকচার ইউজ করা হয়। একটা হচ্ছে উড, আর একটা হচ্ছে ইউজ টু। মনে থাকবে আপনাদের? তাহলে আই উড সিং ক্লাসিক্যাল সংস মানে হচ্ছে, আই উড সিং মানে হচ্ছে আমি গান গাইতাম, এটা অতীতের অভ্যাস। আর যদি আই ইউজ টু সিং বলে, এটার মানেও সেম, আমি গান গাইতাম। তাহলে এখন আপনাকে যদি আমি বলি, দেখে আপনারা সবাই এই ট্রান্সলেশনটা করেন তো। ধরেন আপনাকে পরীক্ষায় একটা বাংলা অনুবাদ দেওয়া হলো, সেটাকে আপনি ইংলিশ করবেন। বাংলায় বলা হলো, আমি প্রচুর বই পড়তাম। এটার আপনি দেখি ইংলিশ করে আমরা জানান তো এখানে চ্যাট বক্সে। আমি প্রচুর বই পড়তাম, দেখি এটাকে পারেন? এটা তো আপনাদের এখন এখন পার্টিসিপেন্টদের সবারই এটা পারার কথা। আমি প্রচুর বই পড়তাম। আবার এটাকে আপনি ইংলিশ করতে গেলে স্ট্রাকচার কি হবে? এখানে তো আমি দিয়ে দিছি স্ট্রাকচার। এটা দেখে দেখে স্ট্রাকচার দেখে আপনারা এখন সব অনুবাদ করেন। আচ্ছা, একজন উত্তর দিয়েছেন, সাজ্জাদ। আপনি এখানে ইউজ টু ব্যবহার করেছেন। ওকে, ইউজ টু ব্যবহার করা যায়, এক্স্যাক্টলি। তারপর আপনি প্রচুর বই বোঝাতে আপনি a lot of books একটা ফ্রেজ ব্যবহার করেছেন। এটাও কারেক্ট ছিল। a lot of থাকলে আমরা নাউনকে প্লুরাল করি, সো দ্যাটস কারেক্ট। আচ্ছা, আরেকটা বিকল্প আপনি দিয়েছেন, আই উড রিড a lot of books। ইয়া, দ্যাটস এ গুড অ্যান্সার। তাইলে আমরা যখন এই ধরনের বাক্য পাবো এখন থেকে পরীক্ষায়, অনুবাদ যখন আসে, তখন আমরা এভাবে প্রত্যেকটা মডেলসের যদি আমরা বাংলা অনুবাদটা জানি, আর ওইদিকে টেন্সের প্রত্যেকটা স্ট্রাকচার যদি ইউজ করতে পারি, ম্যাক্সিমাম অনুবাদ কিন্তু করা যায়। অনেকে দেখবেন অনুবাদকে ভয় পাই। অনুবাদকে আসলে ভয় পাওয়ার মূল কারণটা কি জানেন? কারণ হচ্ছে স্টুডেন্টদের একটা বড় অংশ মডালস এবং টেন্স, এই দুইটা জায়গা ক্লিয়ার না তাদের কাছে। যে কারণে বাংলা থেকে ইংলিশ করতে গেলে হ্যাভ হবে না হ্যাজ হবে, নাকি হ্যাড হবে, ক্যান হবে না কুড হবে, মে হবে না মাইট হবে, মাস্ট হবে না অট টু হবে, টোটাল একটা ঝামেলায় পড়ে যায়। তো আজকে থেকে এই ঝামেলায় পড়ার দরকার নেই। মরালস ভালো করে জানলেই আপনি অনুবাদটা কিন্তু মোটামুটি 80-90% কাভার হয়ে যায়। কাশেম রেজা, থ্যাংক ইউ, আপনি উত্তর দিয়েছেন সঠিকভাবে। দ্যাট ইজ এ গুড আনসার। এখন আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, তাহলে অতীতের অভ্যাস বোঝালে আই উড সিং, আই ইউজ টু সিং, এভাবে আমরা উড এবং ইউজ টু ব্যবহার করব। তবে একটা নোট আমি আপনাদেরকে দিচ্ছি, সব একটু খেয়াল করেন নোটটা কি। ধরেন সেন্টেন্সটা পরীক্ষা দেওয়া হলো এরকম, আই ওয়াজ ইউজ টু, তখন কি সিং দিব? আই ওয়াজ ইউজ টু সিং ক্লাসিক্যাল সং, এভাবে কি দিব? এটা কি ঠিক আছে? এখন বাক্যটা দেখে বলেন তো আপনারা সবাই, আমার এই বাক্যটা কিন্তু ঠিক আছে কিনা একটু বলেন। ওকে, একজন উত্তর দিয়েছেন, জুনাইশা, থ্যাংক ইউ। সিঙ্গিং, এটা অবশ্যই ভার্বাইনজি হবে। এবং এটা কেন ভার্বাইনজি হবে? কারণ হলো রুলসটা, এই রুলসটা একটু খেয়াল করেন যারা জানেন না। কখনো যদি ইউজ টুর আগে যদি বি ভার্ব হয়, মানে এম, ইজ, আর, অথবা ওয়াজ, ওয়্যার, অথবা যদি গেট, অথবা গেটস, অথবা গট, তাহলে এক কথায় ইউজ টুর আগে যদি বি অথবা যদি গ্যাট থাকে, সেক্ষেত্রে ইউজ টু পরে ভার্বের আইএনজি যুক্ত করতে হয়। তাহলে এখানে রুলসটা কি? আমি রুলসটা এখানে লিখে দিচ্ছি, দেখেন। এই যে বি অথবা গ্যাট প্লাস ভার্ব আইএনজি, দ্যাট মিনস যদি বি অথবা গ্যাটের পরে যদি ভার্বের, পরীক্ষায় যদি ভার্বের কোনো ফর্ম যদি আপনারা পান, তাহলে সেটা কি করবেন? আইএনজি যুক্ত করবেন। এই জন্য আই ওয়াজ ইউজ টু সিঙ্গিং। ওকে, তাহলে উড এবং ইউজ টু ফাংশন গেল। তারপরে আমাদের বাকিগুলো আবার দেখি। তাহলে আমরা শ্যাল উইল ব্যবহার করবো শুধু ফিউচার টেন্সে,
উড ব্যবহার করব কিসের জন্য? অতীত অভ্যাসের জন্য। তারপরে এই উডের একটা বিকল্প ব্যবহার আমি বলেছিলাম, বি ইউজ টু, তাহলে এটাও কাভার হয়ে গেল। তারপরে আসেন ক্যান, কুড এবং মে, মাইট, এটাও আমরা ইউজ করলাম। তারপরে মাস্ট আছে, এই মাস্টের ব্যবহার আমরা মোটামুটি করছি। এখন আমাদের বাকি আছে বি সাপোজ টু। এই বি সাপোজ টু এটার ব্যবহার একটু বাকি আছে, সো এটার ব্যবহার আমি একটু আপনাদেরকে বলে দেই। বি সাপোজ টুর সহজ বাংলা অর্থটা আমি আপনাদের বলি। এটার সহজ বাংলাটাও একেবারে 99% স্টুডেন্ট জানে না। হি ইজ সাপোজ টু অ্যারাইভ হিয়ার নাও। দেখি বলেন তো এটা বাংলা অর্থটা কি? এটা বাংলা অর্থটা যারা জানেন একটু আমাকে চ্যাট বক্সে লিখে দেন। হি ইজ সাপোজ টু অ্যারাইভ হিয়ার নাও, এটা বাংলা অর্থটা কি হতে পারে? বি সাপোজ টুর একটা সুনির্দিষ্ট কিন্তু অর্থ আছে। বাংলায় কিভাবে এটা অ্যাকুরেটলি লিখতে হবে তার একটা প্রক্রিয়া আছে। সেটা হচ্ছে, মনে রাখবেন আজকে থেকে যারা জানেন না, কারো কোনো একটা কাজ করার কথা থাকলে ওটাকে মূলত বি সাপোজ টু বলে। যেমন আমি যদি বলি তার এখানে এখনই পৌঁছার কথা, আমার কাজটি করার কথা। কি ব্যাপার, তোমার তো এই অ্যাসাইনমেন্টটা গতকালকে জমা দেওয়ার কথা ছিল, তাহলে এটা আবার অতীতকালে চলে গেছে, তখন এটা ইজ সাপোজ টু না হয়ে কি হবে? ওয়াজ সাপোজ টু। ইউ হলে সাবজেক্ট, তখন ওয়াজ, ইউর সাথে তার ওয়াজ হয় না, তখন কি হবে? ওয়ার। তাহলে ইউ ওয়ার সাপোজ টু সাবমিট ইয়োর অ্যাসাইনমেন্ট, সাবমিট ইয়োর অ্যাসাইনমেন্ট ইয়েস্টারডে। তোমার গতকালকেই অ্যাসাইনমেন্টটা কি সাবমিট করার কথা ছিল। এইভাবেই হচ্ছে ব্যবহারটা হয়। আই হোপ এখন আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এটার ফাংশন কি? ফাংশন হচ্ছে একদম সিম্পল। বি সাপোজ টু মানে হচ্ছে কারো কোনো কাজ করার কথা আছে বা ছিল, বর্তমানে কারো কোনো একটা কাজ করার কথা থাকলে তাহলে সেটা ইজ সাপোজ টু, অথবা আর, অথবা এম, মানে এম ইজ আর হবে। আর যদি অতীতকালে যদি কারো কোনো কাজ করার কথা থাকে তাহলে সেক্ষেত্রে ওয়াজ সাপোজ টু অথবা কি ওয়ার সাপোজ টু দিয়ে পড়তে হবে। বুঝতে পেরেছেন সবাই? সো এই যে ইউ ওয়ার সাপোজ টু সাবমিট, এভাবে আমরা ব্যবহারটা করব। তাহলে আমরা কমিউনিকেশনের ক্ষেত্রে আমি যে বারবার বলেছি যে এটা স্পোকেন ইংলিশে এই ওয়ার্ডগুলো কেন আপনাদের বেশি আপনাদের হেল্প করবে বললাম এই কারণে। যেন এখন আপনি আপনার বন্ধুর সাথে দেখা হলো, আপনি ধরেন স্পোকেন প্র্যাকটিস করতেছেন প্রত্যেকদিন, তো এখন দেখা হওয়ার সাথে সাথে আপনি হঠাৎ আশ্চর্য হয়ে গেলেন, তার তো এখন কোচিং এ থাকার কথা, সে এখানে রাস্তায় খোঁজ থেকে আসলো এই টাইমে এই জায়গাতে, বা আপনার বাসায় এই টাইমে। তখন আপনি তারা বলতে পারেন, কি ব্যাপার, তোমার তো এখন কোচিং এ থাকার কথা। তখন ইংলিশটা আপনি কিভাবে করবেন? তখন আপনি বলতে পারেন, এই হোয়াটস ম্যাটার, ইউ ওয়ার সাপোজ টু, অথবা বর্তমান কাল হলে ইউ আর সাপোজ টু বি অ্যাট দ্য কোচিং। তো তুমি এখন তোমার কোচিং এ থাকার কথা, ইংরেজি হলো ইউ আর সাপোজ টু বি অ্যাট দ্য কোচিং, বাট হাউ আর ইউ হিয়ার নাও, তুমি এখন এখানে কিভাবে? এভাবেই হচ্ছে আমরা বি সাপোজ টুটা ব্যবহার করব। কেমন? যেমন ধরেন বাংলাদেশে সাউথ আফ্রিকা ক্রিকেট টিম আসবে বা অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম আসবে, তা আমি যদি বলি আগামীকালকে অস্ট্রেলিয়া ক্রিকেট টিম সকাল 10টায় পৌঁছার কথা, তাহলে অস্ট্রেলিয়া ক্রিকেট টিম ইজ সাপোজ টু অ্যারাইভ ইন ঢাকা টুমরো মর্নিং। ঠিক আছে, এভাবে আমরা ব্যবহারগুলো নর্মালি করি আর কি। আচ্ছা, তাহলে বি ইজ টু গেল, বি সাপোজ টু গেল। আচ্ছা, টু যুক্ত আরেকটা জিনিস আপনাদেরকে এখানে লেখা হয় নাই, আপনারা এই লিস্টটা যারা এখনো নোট করতেছেন তারা আরেকটা ফ্রেজ কি অ্যাড করে দিতে পারবেন? অর টু, এই ফ্রেজটা আপনারা একটু অ্যাড করে নেন। কেমন? এই অট টু মানে হলো উচিত। এখানে একটা কথা বলি, শুড এর যে ব্যবহারটা, শুড মানে কি উচিত না, এই অট টু এর অর্থটাও সেম। পার্থক্যটা হলো অট টু এটা অতীতকালে, মানে মানে যে ইংলিশের ওই যে সাহিত্যের যে পিরিয়ডটা ছিল একেবারে মধ্যযুগের যে সাহিত্য, বা আজকে থেকে কয়েকশো বছরের পুরাতন যে সাহিত্য, সেখানে দেখবেন অট টুর ব্যবহার প্রচুর আছে। মূলত এটাকে এই জন্য বলা হয়, অক্সফোর্ড ডিকশনারিতে আপনারা দেখবেন ওল্ড ফ্যাশন বলা হচ্ছে এটাকে। অর্থাৎ কিছু কিছু ইংরেজিতে ব্যবহার আধুনিক ইংরেজিতে বেশ কমে গেছে, তার মধ্যে এটাও একটা। তো এটাও মূলত একটু কমে যাওয়াতে আমরা মডার্ন ইংলিশে অট টু ব্যবহার না করে শুড ব্যবহার করি, বুঝছেন? কিন্তু শুড এবং অট টু দুইটারই সেম অর্থ, তো দুইটারই অর্থ হচ্ছে উচিত। আচ্ছা, তো এখানে তবে একটা প্রশ্ন থেকে যাই, সেটা হচ্ছে, তো আমরা জানি বর্তমানে এই ধরনের মডেলস গুলো আমরা ইউজ করি বেস ফর্মের সাথে। সো ইউ শুড ডু, হি শুড গো, আই শুড ডু দিস, ইউ শুড রাইট ইট। তো একইভাবে ইউ অট টু রাইট, ইউ অট টু গো, ইউ অট টু টক টু মি, অথবা আই অট টু রেসপেক্ট ইউ, আই অট টু ডু মাই ওয়ার্ক। এইভাবে আমরা তো এগুলো ইউজ করি বা করতে পারি। কিন্তু প্রশ্ন হচ্ছে
আমি যেভাবে বলেছি যে এই মডেলস গুলো যদি আবার হ্যাভ এর সাথে যুক্ত হয় তাহলে অতীতকাল অর্থ দেয়। তো সেক্ষেত্রে শুড হ্যাভ এর একটা ব্যবহার আছে না, তাহলে তাহলে সেই শুড হ্যাভ এর ব্যবহারটা কি? অথবা অট টু হ্যাভ যদি আসে সেটা অর্থ কি? তো নর্মালি অট টু, যেহেতু এটা খুবই এখন ইয়ে হয়ে যাচ্ছে, ইউজটা কমে যাচ্ছে, এটা কম আসে, তারপরেও আসলে হয়তো বেস ফর্মে আসে। অট টু থাকলে জাস্ট এরপরে ভার্বে বেস ফর্মটা বসাই দিবেন। তো অতীতকালে একটু কম দেখা যায় পরীক্ষায়, কিন্তু শুডের ক্ষেত্রে কিন্তু ব্যবহারটা মোটামুটি ভালোই দেখা যায়। তো এই জন্য আমি শুডের দুইটা ব্যবহার দিচ্ছি। তা আপনারা সবাই একটু তাহলে বলেন তো, হি শুড ডু ইট অথবা হি শুড ডু দ্য ওয়ার্ক, এবং আমি যদি বলি হি শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, পার্থক্যটা কি দেখি আপনারা বলেন তো। হি শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক বাই নাও অথবা বাই ইয়েস্টারডে। তার মানে বাই ইয়েস্টারডে মানে কি, গতকালকের মধ্যে। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে বুঝছেন আপনারা সবাই? হি শুড ডু দ্য ওয়ার্ক, তার কাজটি করা উচিত। আর হি শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক বাই ইয়েস্টারডে মানে গতকালকের মধ্যেই তার কাজটি করা উচিত ছিল। এটা হচ্ছে মূলত শুড এবং শুড হ্যাভ ডানের ফাংশন। আচ্ছা, তারপরে আবার বলি, তাহলে শুড এবং অট টু গেল। নিড এবং ডিয়ারের ফাংশনটা, এটা নিয়েও একটু আপনাদের অনেকেরই কনফিউশন থাকতে পারে। এটা আমি একটু কনফিউশনটা আমি দূর করে দিচ্ছি। মূলত একটা বিষয় দেখেন, সেটা হলো, আমি যদি বলি হি নিড, এখন আপনারা এখানে কি নিড দিবেন নাকি নিডস দিবেন? এরপরে ডু দ্য ওয়ার্ক দিবেন নাকি টু ডু দ্য ওয়ার্ক দিবেন? এটা একটু আপনারা আমাকে বলতে পারেন। হি নিড নাকি নিডস, এরপরে ডু নাকি টু ডু? দেখি এই সেন্টেন্সটা আপনারা একটু কি একজন চাইলে পুরো সেন্টেন্সটা লিখতে পারেন, মানে যেটা সঠিক হবে আর কি, সঠিক সঠিকটা আপনারা চাইলে লিখতে পারেন। ঠিক আছে, তাহলে আপনাদের একটা প্র্যাকটিস হয়ে গেল। প্র্যাকটিস করতে করতে শিখলে এটা আপনার বেশি মনে থাকে। সো আপনারা চাইলে এই প্র্যাকটিসটা করে নিতে পারেন। আমি দুইটা দুইটা আলাদা করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। তাহলে নিড হবে না নিডস হবে, ডু হবে নাকি টু ডু হবে? ওকে, আমরা একটা উত্তর পেয়েছি, সেটা হচ্ছে নিডস টু ডু, রাইট? ওকে, এটাই সঠিক উত্তর। অর্থাৎ জব নিডটা কিন্তু আসলে দুভাবেই হতে পারে। এবার আমি বিকল্পটা একটু দেখাচ্ছি। যখন এটাকে আমি নেগেটিভ করবো, হি নিড নট, এখন বলেন দেখি কি আনসার হবে পরে। ডু দ্য ওয়ার্ক, যদি পরীক্ষা যদি এভাবে দেয় তাহলে কি করবেন? এবার যারা এই রুলসটা একেবারে প্রপারলি জানতে চান, কমপ্লিট জানতে চান, তাদের জন্য বলি, নিড যদি কখনো ভার্বের সাথে এভাবে, মানে নিড এর সাবজেক্ট ধরেন হি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে আমরা নিড এর সাথে নিডস ইউজ করব, সেটা ঠিক আছে। কিন্তু আপনারা যদি কখনো নিড এর পরে এস যুক্ত দেখতে পান পরীক্ষায়, তখন বুঝবেন ওখানে নিডটা হচ্ছে মেইন ভার্ব। যেহেতু নিডটা মেইন ভার্ব, তাহলে সেকেন্ড যে ভার্বটা, সো মেইন ভার্বের পরে সেকেন্ড ভার্বটা তো এক্সট্রা ভার্ব, ঠিক না? তো ওই ভার্বটা আপনারা ইনফিনিটিভ করবেন। তার মানে এখানে সঠিক উত্তর হচ্ছে কি, এই নিডস, এটাই হচ্ছে সঠিক উত্তর। ওকে, এই যে নিড যে শব্দটা, এটাকে তাহলে আমরা কেটে দিচ্ছি। আর এখানে তাহলে ডু, হি নিডস ডু দ্য ওয়ার্ক নাকি হি নিডস টু ডু দ্য ওয়ার্ক? এখানে তাহলে কোনটা শুদ্ধ? হি নিডস টু ডু দ্য ওয়ার্ক। তাহলে এখানে ডুটাকে আমি, হ্যাঁ, ক্রস করে দিচ্ছি। ওকে, আচ্ছা, এখন, আচ্ছা আরেকটু বলবো সাজ্জাদ। ওকে, এখানে মূল ব্যাপারটা হচ্ছে, যদি নিড যদি এস যুক্ত এভাবে থাকে সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে আর কি, তাহলে আপনি কনফার্ম হবেন যে নিডটা মেইন ভার্ব। ওকে, আর যদি প্লুরাল সাবজেক্ট হয়, ধরেন দে আছে, তো দে থাকলে আপনি কিভাবে বুঝবেন? দে এর সাথে তো এমনিতে ভার্বের এস বাই এস বসে না। তো তখন দে নিড, ওখানে নিডটা কি মেইন ভার্ব কিনা এটা বুঝবেন কিভাবে? তো ম্যাক্সিমাম বাংলাদেশের পরীক্ষাগুলোতে আমার যা প্রশ্ন, বিগত বছরের প্রশ্ন, স্টুডেন্টদেরকে পড়ানোর অভিজ্ঞতা আছে, তাতে আমি যা দেখলাম, নিডটা নট ছাড়া যদি একমাত্র, মানে সাবজেক্টের পরে যদি নিডটা চলে আসে, নট ছাড়া, খুব খেয়াল করেন, এটা সাধারণত মেইন ভার্ব হিসেবে আসে। এবং নিড যখন মেইন ভার্ব হয়, তখন নিডের পরে সাধারণত ইনফিনিটিভ দিতে হয়। এটা নিয়ম, এটা মনে রাখবেন। মানে এটাকে আমরা বলি এভাবে, কতগুলো ভার্ব আছে না যেগুলো পরে কি হয়, ভার্বের ইনফিনিটিভ ফর্ম দিতে হয়। তো এটা হচ্ছে সেই ধরনের তালিকার মধ্যে পড়ে আর কি, মানে নিড প্লাস ইনফিনিটিভ। আমি রুলসটা এখানে বলে দিচ্ছি, নিড যখন মেইন ভার্ব হবে তখন হচ্ছে নিড প্লাস ইনফিনিটিভ। আর যদি নিডটা যদি কখনো কি হয়,
মডেল ভার্ব হয়। তো বুঝবেন কিভাবে? যেমন একটা মেইন ভার্বের সাথে সরাসরি তো নট বসে না। কেউ কি বলে আই গো নট, আই ওয়াক নট, অথবা আই টক নট, এরকম তো কেউ নিশ্চয় বলে না। তাহলে নটটা কার সাথে বসে বলেন তো? অক্সিলারি ভার্বের সাথে। যেমন এম নট, ইজ নট, আর নট, ডু নট, ডাস নট, শ্যাল নট, উইল নট, ক্যান নট, কুড নট। দ্যাট মিনস নটটা ডাইরেক্টলি যদি কোনো ভার্বের সাথে বসে, তাহলে সেটা কোন ধরনের ভার্বের সাথে বসে? ডাইরেক্টলি অক্সিলারি ভার্বের সাথে। সেই জন্য মনে রাখবেন, নিডের সাথে যদি কখনো নট থাকে, তাহলে বুঝবেন এই নিডটা হচ্ছে মডেল অক্সিলারি। এখন আপনারাই বলেন, মডেল অক্সিলারি পরে ভার্বের কি বেস ফর্ম দিব নাকি ইনফিনিটিভ দিব? এখন কি আপনারা বুঝতে পারতেছেন কিনা? যখন নিডে পরে নট থাকবে, তখন সেই নিডটা কি হবে বললাম? সেই নিডটা হচ্ছে মডেল অক্সিলারি। তাহলে মডেল অক্সিলারি পরে ভার্বের কি ফর্ম হয়? বেস ফর্ম, তাই না? এই জন্য হি নিড নটের পরে দেখেন ডু, টু ডুটা আমি কেটে দিলাম, হি নিড নট ডু দ্য ওয়ার্ক। তাহলে আরেকবার যদি লাস্ট অফ অল বলতে হয়, তাহলে বলে দিচ্ছি, আপনারা সবাই একটু কাইন্ডলি জানাবেন এখানে কমেন্ট করে বুঝছেন কিনা। হ্যাঁ, সে একদম লাস্ট টাইম বলে দিচ্ছে। সেটা হচ্ছে, নিড যদি নট ছাড়া আসে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা মেইন ভার্ব হয়, সেক্ষেত্রে নিডের পরে ইনফিনিটিভ টু ডু। আর যদি নিডের পরে নট থাকে, তাহলে বুঝতে হবে এটা মডেল অক্সিলারি, সেক্ষেত্রে নিডের পরে ভার্বের বেস ফর্ম। কারণ মডেল অক্সিলারি পরে তো ভার্বের বেস ফর্মই হয়। ওকে, আচ্ছা। সো বাকি সবাই বুঝছেন কিনা? আপনারা তো একদম সারা শব্দ নাই অনেকে, দেখি যে আপনারা ক্লাসে কোনো সারা শব্দ নেই। কাইন্ডলি একটু সারা শব্দ দিবেন। আচ্ছা, নিড এবং ডেয়ার, শুধু পার্থক্য হচ্ছে নিড মানে প্রয়োজন হওয়া, ডেয়ার মানে সাহস করা। আমরা বলি না হাউ ডেয়ার ইউ ডু দিস, তাহলে ডেয়ার মানে কি? আহ, সাহস করা। কিন্তু ফাংশনটা সেম, কেমন? তাহলে আপনারা মনে রাখবেন, নিডের যে ফাংশন, ডেয়ারের ফাংশনটাও কি সেম। তাহলে এখানে সেজন্য এই দুটো সেন্টেন্স, যে দুটো সেন্টেন্স আমি এখন আপনাদেরকে দেখালাম, এই দুটো সেন্টেন্সের ক্ষেত্রে মানে নিড যেভাবে ফাংশন করে, ডেয়ার শব্দটা ঠিক সেম ফাংশনটাই করে। এটা আপনারা একটু সবাই মাথায় রাখবেন। তারপরে আছে আমাদের ওয়ার্ডের মধ্যে হ্যাভ টু, হ্যাজ টু। আচ্ছা, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এটা মনে হয় আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টরা জানেন আপনারা। এটা আসলে লিখে দেওয়ার কিছু নেই। হ্যাভ টু মানে কি? করতে হবে। হ্যাজ টু মানেও করতে হবে। আর এটাকে অতীতকালে যখন বলি করতে হয়েছিল, তখন আমরা বলি কি? হ্যাড টু। এই তথ্যটা আপনারা জানেন কিনা? আপনারা না জানলে আমি প্রেজেন্ট লিখে দেবো, কোনো অসুবিধা নেই। বাট আপনারা সবাই জানেন কিনা? হ্যাভ টু এবং হ্যাজ টু মানে করতে হবে, আর হ্যাড টু মানে করতে হয়েছিল। তাহলে কোন একটা সেন্টেন্সে যদি বোঝায় যে তাদেরকে দ্রুত কাজ শেষ করতে হবে, তা দে হ্যাভ টু ফিনিশ দ্য ওয়ার্ক সুন। ঠিক আছে? এইভাবে মানে করতে হবে বোঝালেই হচ্ছে হ্যাভ টু বা হ্যাজ টু। যে আমরা বলি না তোমাকে ইউ হ্যাভ টু বুঝতে হবে, যেটা আমরা স্টুডেন্টদেরকে ফান করে বলি, ইউ হ্যাভ টু বুঝতে হবে মানে কি? তার মানে হ্যাভ টুর অর্থ হলো করতে হবে। ওকে, একইভাবে অতীতকালে হলে এটা হ্যাড টু হয়ে যায়। এটাই মূল ব্যাপারটা হলো এটা। এবার এই হাইলাইট করা যে এম টু ইস টু আর টু, এটা কি? মূলত দেখেন, হ্যাভ টু হ্যাজ টু মানে করতে হবে, আর এম টু ইস টু মানেও হলো করতে হওয়া। শুধু ছোট্ট একটা পার্থক্য। এই ছোট পার্থক্যটা একটা ওয়ার্ড আপনারা জাস্ট মাথায় রাখলেই এটা আর কখনো ভুলবেন না। সেটা কি? আপনি প্রয়োজন লিখে রাখতে পারেন এটা, হ্যাভ টু হ্যাজ টু হলে করতে হবে, শুধু ওয়ার্ডটা লিখে রাখলে হবে। হ্যাভ টু হ্যাজ টুর অর্থটা হলো কি বলেছি? করতে হবে। আচ্ছা, অবশ্যই করতে হবে বোঝাবে কিনা সাজ্জাদ? না, অবশ্যই শব্দটা এখানে আর বলতে হবে না তো। আমি করতে হবে বললেই তো এটা আসলে আমাকে করতে হবে, এর মানে তো আসলে এটা একটা আবশ্যকতা বোঝায়। সো এখানে আসলে অবশ্যই শব্দটা দিতে হবে এমন জরুরি না। অবশ্যই শব্দটা আমরা সাধারণত মাস্টের সাথে ব্যবহার করি। হ্যাভ টুর ক্ষেত্রে করতে হবে এতটুকু বললেই কিন্তু একটা বাধ্যবাধকতা বোঝায়। ওকে, যেটা বলছিলাম, তাহলে বাংলা কি করবেন? তাহলে আই হ্যাভ টু ডু বা আই হ্যাভ টু গো, এখানে এগুলো অর্থটা আমরা করতে হবে এভাবে বলবো, আই হ্যাভ টু গো, যেতে হবে। কেমন? তাহলে হ্যাভ টু হ্যাজ টু মানে করতে হবে, হ্যাড টু মানে করতে হয়েছিল, আর এম টু ইস টু আর টু মানে হলো করতে হয়। করতে হবে এক কথা, করতে হয় আরেকটা কথা। সেটা পার্থক্যটা একটু বলি আপনাদেরকে, শোনেন। ধরেন আমি বললাম কি, আমার বাসায় বেশ এক সপ্তাহ ধরে বা 2 সপ্তাহ ধরে আমার বাসায় আমার পরিবারের কেউ নেই। হ্যাঁ, তো আমাকে নিজেকে রান্না করতে হয়। যদি এভাবে আমি বলি, আমাকেই রান্না করতে হয়, এটার মানেটা কি জানেন? তার মানে আমাকে নিয়মিত রান্না করতে হয়। আমি হঠাৎ একদিন রান্না করেছি এরকম না, আমাকে নিয়মিত রান্না করতে হয়। আর আমাকে রান্না করতে হবে, এই কথাটা কখন বলি? যেমন আমি যদি আমার দেরি হয়ে যাচ্ছে কোনো একটা কাজে, তো আমি বললাম আমার কলিগকে, আর আমাকে বাসায় গিয়ে রান্না করতে হবে, আমি এখন যাচ্ছি। তাহলে ইট মিনস এটা জাস্ট আজকের জন্য, একটা মোমেন্টের জন্য।
একটা ওকেশনের জন্য, একটা বিশেষ উপলক্ষে আমাকে একটা কাজ করতে হবে, এটা হচ্ছে করতে হবে, এটা আজকের জন্য, একবারের জন্য, বা এটা একটা সিম্পল ওকেশন। কিন্তু আমি যদি বলি যে আমাকে করতে হয় নিয়মিত, নিয়মিত আমাকে করতে হয়, তখন আমি বলবো আই এম টু। তার মানে আমাকে প্রতিদিন, ধরো এরকম একটা সিচুয়েশন আছে যে আমাকে প্রতিদিন গৃহস্থালির কাজ করতে হয়, বা আমাকে প্রতিদিন 8 ঘন্টা করে অফিসে সময় দিতে হয়, আমাকে প্রত্যেকটা দিন 2টা করে রিপোর্ট জমা দিতে হয়। এই ধরনের যে কাজটা আমরা নিয়মিত করি, ঠিক আছে, সেগুলো আমরা এম টু ইস টু আর টু দিয়ে করি। আই এম টু ডু, হি হলে হি ইজ টু ডু, দে হলে দে আর টু ডু, এভাবে হয়। আর এটার একটা বিকল্প ব্যবহার আছে অতীতকালে, করতে হতো, এরকম বললে তখন আমরা ওয়াজ টু ওয়্যার টু দিতে পারি। সেটা কিরকম? সেটা হচ্ছে যদি নিয়মিত সে অতীতকালে কাজ করে, তখন সেক্ষেত্রে আমরা এম টু ইস টু না দিয়ে আমরা তখন দেব কি, ওয়াজ টু বা ওয়্যার টু। ঠিক আছে? যেমন আমি শৈশবে আমাকে প্রচুর কষ্ট করতে হতো, ছোটবেলায় আমাকে আহ পড়া নিয়ে অনেক কষ্ট করতে হতো। অথবা আমার গত চাকরিতে আমাকে প্রচুর সময় দিতে হতো। এই যে কোনো একটা কাজ করতে হতো, এটা হচ্ছে ওয়াজ টু বা ওয়্যার টু। ওকে? তাহলে এক কথায় এখন আপনাদের কি ক্লিয়ার হয়েছে? হ্যাভ টু, হ্যাজ টু মানে করতে হবে, হ্যাড টু মানে করতে হয়েছিল, এম টু ইস টু আর টু মানে করতে হয়, আর ওয়াজ টু এবং ওয়্যার টু মানে করতে হতো। এটা হচ্ছে ওয়াজ টু বা ওয়্যার টু। যদিও ওয়াজ টু ওয়্যার টু এটা এখানে লেখা হয়নি, তো আপনারা চাইলে এটা এখানে অ্যাড করে নিতে পারেন, ওয়াজ টু অথবা ওয়্যার টু। ওকে? এখন আসুন, সর্বশেষ যে দুইটা, সেটা হচ্ছে হ্যাভ টু ফিউচার ইন্ডিকেট করে কিনা। হ্যাঁ হ্যাঁ, হ্যাভ টু হ্যাজ টু এটা ভবিষ্যতে হতে পারে, এটা বর্তমানে হতে পারে, দুটাকে ইন্ডিকেট করতে পারে। ওকে, এরপর হ্যাড বেটার এবং উড রাদার। এই হ্যাড বেটার উড রাদারের বাংলা অর্থ হচ্ছে বরং ভালো। বাংলা অর্থ কি বলেছে বলেন তো? বরং ভালো। কেউ যদি বলে আই হ্যাড বেটার গো টু সিলেট ফর পিকনিক, আই হ্যাড বেটার গো টু কক্সেস বাজার, তাহলে আমি বরং কক্সেস বাজার যাব, তাহলে এটা হচ্ছে হ্যাড বেটারের সাধারণ ব্যবহার। উড রাদারের ক্ষেত্রে ব্যবহারটা কি পার্থক্য? পার্থক্য হচ্ছে উড রাদারের ক্ষেত্রে, আমি এটা ব্র্যাকেটে লিখে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য, উড রাদারের ক্ষেত্রে এটা কম্প্যারিজন বোঝায়। কি বোঝায়? কম্প্যারিজন। অর্থাৎ কেউ যদি বলে আমি বরং সিলেট না যেয়ে আমি কক্সেস বাজার বেড়াতে যাব, ভিজিট করব, কেমন, এরকম যদি কেউ বলে, তাহলে সেটা হচ্ছে কি, উড রাদারের ফাংশন। আমি একটু লিখে দেখাচ্ছি যেন আপনাদের কাছে এটা ক্লিয়ার হয়ে যায়। ধরেন কেউ বলল আই হ্যাড বেটার গো টু সিলেট। দেখেন এখানে কিন্তু কোনো তুলনা করা হয়েছে, এখানে কিন্তু কোনো তুলনা হয়নি। কিন্তু কেউ যদি বলে আই উড, মানে তুলনা যদি করে যে সে সিলেট না যে কক্সবাজার যাবে, আই উড রাদার গো টু কক্সবাজার দেন সিলেট। এখানে আমরা কি দেখতে পাচ্ছি দেখেন, এই দুটো সেন্টেন্স আমি একটু ডিফারেন্ট কালার দিয়ে মার্ক করে দিচ্ছি, সো ইউ ক্যান সি নাও। এখানে দেখেন, এখানে কিন্তু আমরা পার্থক্য পার্থক্য করতেছি কিরকম, যে কক্সেস বাজার আমার প্রথম আইটেম হচ্ছে কি, তুলনার, আমার প্রেফারেবল জায়গা হচ্ছে কোনটা, কক্সেস বাজার। আর এটাকে আমি তুলনা করতেছি কার সাথে, সিলেটের সাথে, রাইট? তাইলে আমি যখন এরকম দুইটা আইটেমের মধ্যে তুলনা করব, তখন আমাকে ব্যবহার করতে হবে উড রাদার, সেখানে হ্যাড ব্যাটার ইউজ করা যাবে না। আরেকটা তথ্য বলি আপনাদেরকে, উড রাদার যদি ইউজ করেন, তাহলে উড রাদার পরে সাধারণত একটা, যে তুলনা করার জন্য মাঝখানে কিন্তু একটা ওয়ার্ড দেন চলে আসে, এটা একটু আপনারা সবাই মাথায় রাখবেন। উড রাদারের পরে যদি আপনি দুইটা আইটেমকে দিয়ে যদি তুলনা করেন, তাহলে সেই দুইটা আইটেমের মাঝখানে দেন দিতে হবে, এবং সেখানে আবার দেন না দিয়ে আপনি টু, ফ্রম বা অন্যান্য কোনো ওয়ার্ড আপনার দেওয়ার সুযোগ নেই, মানে উড রাদার পরে এই দেনটাই বসেন। সো এটা হচ্ছে মূলত হেড ব্যাটার এবং উড রাদারের বেসিক পার্থক্য। আরেকটা ছোট পয়েন্ট আছে, সেটা বলে আজকের ক্লাস আমি শেষ করব। সেই পয়েন্টটা হচ্ছে, এটা খুব স্পেশাল পয়েন্ট। আমি আপনাদেরকে আজকে দুইটা তথ্য দিয়েছিলাম, এবং আমি বলেছিলাম এই দুটো তথ্য বাংলাদেশের 99% স্টুডেন্টরা জানে না। দেখি আপনাদের ক্লাসে কতটুকু আপনার কানেক্টেড, আমি একটু টেস্ট করে দেখি। কোন দুইটা তথ্য আমি বলেছিলাম যেটা বাংলাদেশের 99% স্টুডেন্ট জানে না, 1% জানে, এবং আপনারা সেই 1%-এর অন্তর্ভুক্ত, যেহেতু আমার ক্লাসটা করছেন। আমি আপনাদেরকে এখন একটা মেন্টাল টেস্ট দিচ্ছি, দেখি আপনারা কি এটা বলতে পারেন কিনা। কোন দুইটা পয়েন্ট, এটা কিন্তু আমি বলবো না, এটা আপনাদেরকে, এই ক্লাসটা পুনরায় আপনারা শুনবেন প্রয়োজনে, রেকর্ড ক্লাসটা। ওকে? আচ্ছা, আমি কি আমার
রেকর্ডটা মাঝখানে যখন পজ করছি এটাকে আর এটা অন করা হয়েছিল? হ্যাঁ, অন করা হয়েছে, ওকে। আচ্ছা, এখন যদি আপনারা বলতে পারেন তাহলে বলতে পারেন, আর যদি বলতে না পারেন তাহলে আপনারা এটা ভিডিওটা দেখে তারপরে আমাকে জানাবেন কোন দুইটা পয়েন্ট। আচ্ছা, একটা হচ্ছে বি সাপোজ টু, সাজ্জাদ, থ্যাংক ইউ। আরেকটা কোনটা? আচ্ছা, আরেকটা তাহলে ফাইন্ড আউট করে আমাকে জানাবেন। এখন 3 নম্বর আরেকটা পয়েন্ট বলি, যে পয়েন্টটাও বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট জানে না, 99% স্টুডেন্ট এটাতে ভুল করে। সেই পয়েন্টটা হচ্ছে উড রাদারের পরে যদি কখনো, বা হ্যাড বেটার বা উড রাদার, স্পেশালি এই দুটো সেন্টেন্স আমি আপনাদেরকে একটু আলাদা করে মার্ক করে দিচ্ছি। এই দুটো সেন্টেন্সের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে আমরা বাক্যকে নেগেটিভ করলে কিভাবে নেগেটিভ করি দেখি বলেন তো। এটা তো সবাই জানেন, নাকি এটাও রেসপন্স করা যাবে না? বলেন। কোন একটা সেন্টেন্সকে আমরা নেগেটিভ করি কিভাবে? ওই সেন্টেন্সের অক্সিলারির সাথে নট যুক্ত করি, ঠিক না? যেমন ধরেন ওখানে অক্সিলারি যদি থাকে এম ইজ আর, তাহলে সেটা এম নট, ইজ নট, আর নট এভাবে হয়ে যায়। ওখানে যদি ওয়াজ ওয়ার থাকে তাহলে ওয়াজ নট ওয়ার নট হয়ে যায়। ওখানে যদি শ্যাল শুড থাকে তাহলে শ্যাল নট শুড নট, ক্যান থাকলে ক্যান নট, কুড থাকলে কুড নট, এভাবে। তো উড রাদারের ক্ষেত্রে স্টুডেন্টরা যেটা নর্মালি করে আর কি, সেটা হচ্ছে যেহেতু এখানে উড এবং হ্যাড, এখানে মূলত অক্সিলারিটা স্টুডেন্টরা মনে করে এই হ্যাড বেটারের মধ্যে হ্যাডটা একটা অক্সিলারি, উড রাদারের মধ্যে উড একটা অক্সিলারি। তো স্টুডেন্টরা যেটা করে, উড উড থাকলে নর্মালি স্টুডেন্টরা কি করে, উডন্ট, অথবা ফুল ফর্মে লিখলে উড নট, হ্যাড নট। তো স্টুডেন্টরা কমনলি যেটা করে সেটা হচ্ছে হ্যাড নট, উড নট, এভাবে নেগেটিভ করে। তো আপনারা আজকে থেকে মনে রাখবেন, এই ধরনের এই দুইটা মানে অন্যান্যগুলো না আবার দেখেন, এই দুইটা মডেলস, একটা হচ্ছে হ্যাড বেটার, একটা হচ্ছে কি উড রাদার। ঠিক আছে, এই দুইটা মডেলকে নেগেটিভ করতে হলে আপনারা হেড এর পাশে নটটা দিতে পারবেন না। মানে কেউ যদি এটা যে হেড নট অথবা হেডেন্ট যেভাবে লিখুক না কেন, এটা ভুল হবে। এটা আনসার হবে মূলত আই হ্যাড বেটার নট। এটা এখন বুঝছেন কিনা দেখেন। এটাই হচ্ছে মূলত স্পেশাল কেস। আমি এটা নিচে লিখে দিচ্ছি। কেউ যদি এটা নেগেটিভ করে তাহলে এটা হবে কি, আই হ্যাড বেটার নট গো টু সিলেট, যদি কেউ নেগেটিভ করতে চায়। এটা হচ্ছে কি নেগেটিভ ফর্ম। ওকে। একইভাবে আই উড রাদার গো টু কক্সবাজার দেন সিলেট, এটাও যদি কেউ নেগেটিভ করে তাহলে এটা নেগেটিভ কিভাবে করবে সে, আই উড রাদার নট, এইভাবেই করতে হবে তাকে। ওকে। এই হচ্ছে আমার আজকের লাস্ট পয়েন্ট। আপনারা কি আশা করি বুঝতে পেরেছেন সবাই? যদি বুঝতে পারেন তাহলে ভালো ভালো লাগবে আমার। আর যদি বুঝতে না পারেন তাহলে সেই ব্যর্থতা কাঁধে বহন করে ক্লাস থেকে বিদায় নিব আর কি। ঠিক আছে? তো তাহলে সবাই ভালো থাকবেন। আজকে মরালস থেকে আপনাদের জন্য একটা শুভ সংবাদ দেই। আজকে মডেল ক্লাস যারা ভালোভাবে বুঝছেন এবং প্রয়োগ করতে পারবেন পরীক্ষায়, এনটিআরসি তে মডেলস থেকে মিনিমাম 2 থেকে 3টা প্রশ্ন আমরা দেখি। এবং বাংলাদেশের যদি আপনারা আরো অন্যান্য বিভিন্ন পরীক্ষাগুলো অ্যাটেন্ড করেন তাহলে এই মডেলস থেকে আপনারা অনেক অনেক প্রশ্ন কমন পাবেন, এইটুক নিশ্চয়তা আজকের ক্লাসে দেওয়া যাচ্ছে। আর এটা কি বললেন সাজ্জাদ, বি প্লাস ভার্বের আইএনজি? মানে কিরকম বি প্লাস ভার্বের আইএনজি বলতে আপনি কি বোঝাচ্ছেন? আমি বুঝি নাই আপনার প্রশ্নটা। আপনি হয় লিখে বলেন, নাইলে আনমিউট করে বলেন। বি এর পরে সব জায়গায় ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, দ্যাট ইজ ট্রু। এটা নিয়ে অলরেডি আমি আজকের ক্লাসে আমি এক্সপ্লেন করেছি। কিন্তু মডেলস এর ক্ষেত্রে যখন মে বি অথবা মাস্ট বির পরে ভার্বের আইনজি হয় তখন সেটা মূলত কন্টিনিউয়াস টেন্স বা বর্তমান কালে চলছে এরকম অর্থ দেয়। বর্তমান কালে কোনো কাজ চলছে এরকম অর্থ দেওয়ার জন্য মাস্ট বি অথবা মে বি এরপরে ভার্বের আইনজি ব্যবহার করা যাবে। এটা এটা হচ্ছে স্পেশাল কেস আর কি। এটা আমি আজকে আপনাদের কাছে আলোচনা করেছিলাম, মনে হয় আপনি মাঝখানে ডিসকানেক্টেড থাকাতে এটা মনে হয় আপনি মিস করেছেন। এই যে এই মডেলস এর ক্ষেত্রে নর্মালি প্যাসিভ ভয়েসে মডেলস প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল দেয়, এটা ঠিক আছে। ঠিক আছে, এটা কারেক্ট। ভার্বের পাস্ট পার্টিসিপল দেওয়া যেটা সেটা কারেক্ট, সেটা প্যাসিভ ভয়েসে সেটা করা যায়। কিন্তু এটার ব্যতিক্রম একটা পয়েন্ট আছে, সেক্ষেত্রে আইএনজিও দেওয়া যায়। ব্যতিক্রম পয়েন্ট কোনটা? এই যে হি মে বি ডুইং সামথিং এলস নাও, মানে বর্তমানে কেউ কোনো একটা কিছু করছে বোঝাতে মে বি ডুইং, মাস্ট বি ডুইং, এটাও আমরা চাইলে ইউজ করতে পারবো। ঠিক আছে, এই স্পেশাল কেসটা এটা মনে রাখলে তাইলে ভার্বের পাস্ট পার্টিসিপলের সাথে এটা আপনার আর কনফিউশন হবে না। দুইটাই দুইটা সিচুয়েশনের ক্ষেত্রে ব্যবহার করা যাবে। মানে দুইটা স্ট্রাকচারই সঠিক, দুইটা দুই পরিস্থিতিতে ব্যবহার করতে হয়, সেটা আমি অলরেডি আলোচনা করেছি।
রেকর্ড ক্লাসটা আরেকটু শুনে নেবেন ইনশাল্লাহ। সো দ্যাটস অল ফর টুডে। আগামীকাল এবং পরশু আপনাদের সাধারণ জ্ঞানের ক্লাস থাকছে। আর আজকের ক্লাসটা আপনারা প্লিজ ভালো করে আরেকবার দেখে প্র্যাকটিস করবেন, আজকের ক্লাসটা নিয়ে বেশি বেশি প্র্যাকটিস করবেন। এবং এটা অনেক আপনাদেরকে হেল্প করবে, বিশেষ করে আপনাদের স্পোকেনে হেল্প করবে, ও আরেকটা জায়গায় হেল্প করবে। আপনারা যারা রাইটিং প্র্যাকটিস করেন, বিভিন্ন অনেক পরীক্ষাগুলোতে রাইটিং পার্ট থাকে, ঠিক আছে? নিবন্ধন ছাড়া আরো অন্যান্য অনেক পরীক্ষাতে বাংলাদেশে লিখিত পার্ট থাকে। আর বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকের ভালো ভালো অনেক চাকরি আছে নিবন্ধন ছাড়াও, যেখানে অনেক প্রতিষ্ঠানে বাংলাদেশে কিন্তু ভালো প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে 20-30 হাজার টাকা, 40-45 হাজার টাকা স্যালারি দেয়, এরকম প্রতিষ্ঠানও কিন্তু আছে। তো আপনারা যখন এগুলোতে ট্রাই করবেন, ওখানে কিন্তু রিটেন এক্সাম থাকে। সো মডেলস যদি ভালো জানেন, আপনি নিজ থেকে বাক্য লিখতে পারবেন, সুন্দর সুন্দর বাক্য লিখতে পারবেন। মানে টেন্স এবং মডেলস গত দুইটা ক্লাস খুবই ভাইটাল আপনাদের জন্য। এই দুইটা ক্লাস যাদের ক্লিয়ার থাকবে, আপনাদের রাইটিংটাও ক্লিয়ার হবে, স্পোকেনটাও মোটামুটি হেল্প করবে ব্যাপকভাবে। আর এর পাশাপাশি পরীক্ষার এমসিকিউ সলভ করা তো আরো সহজ আশা করি। তো ঠিক আছে, আর আজকে একটা ছোট ইয়ে ছিল, ওইটা আপনারা একটু ইয়ে মানে মেকআপ করে নেবেন। কোনটা? ওই যে প্রশ্নের যেটা স্লিপ স্লিপ হয়ে গেছিল, একটা দিতে গিয়ে আরেকটা, ওই প্রশ্নটা আপনারা নিজেরা বাসায় বসে প্র্যাকটিস করতে পারেন। ওকে? এরপরে কোনো কোয়েশ্চেন থাকলে আমারা জানাবেন, আগামী ক্লাসে সেটা সমাধান করা যাবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকুন তাহলে। টিটজি ক্যারিয়ারের ক্লাস থেকে এখান থেকেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।